স্কেল পেন্সিল ফেলে দিয়ে ভয়ে বুকের বাম দিকটা চেপে ধরলাম। আরও কিছু শোনার জন্যে আমার কান দুটো তখন আতঙ্কে খাড়া হয়ে গেছে। নিজেকে বোঝালাম, হতে তো পারে কোনো কুকুর বিড়াল বাগানের ঝোপে আশ্রয় নিয়েছে, ঠান্ডাতে ওরাই চেঁচাচ্ছে। কিন্তু অনেকক্ষণ কিছু শুনতে না পেয়ে আস্তে আস্তে বিছানা থেকে নামলাম। দেওয়ালটার কাছে এগিয়ে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করলাম। তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম ডিজিটাল কপি সামনে এলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাংলার বিনোদনময় সাহিত্য জগৎ আলোকিত রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই উপস্থাপনা দি অ্যাডভেঞ্চার স্টেশন। আজকের উপস্থাপনা নীলকুঠির অভিশপ্ত ভাড়াবাড়ি। গল্পটি প্রথম প্রকাশিত হয় 2012 সালে। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন নীলকুঠির অভিশপ্ত ভাড়াবাড়ি। গল্প পাঠে স্বর্ণাভ ও গল্পের সূত্রধর আমি স্বস্তিকা। শুরু হচ্ছে আজকের উপস্থাপনা নীলকুঠির অভিশপ্ত ভাড়াবাড়ির প্রথম পর্ব। উচ্চ মাধ্যমিক পাশ করে সেই সদ্য কলেজে ভর্তি হয়েছি। নতুন শহরে চেনা জানা বিশেষ কেউ ছিল না। এদিকে মাথা গোঁজার মতো একটা ঠাঁই না পেলেই নয়। রোজ তো আর 2.5 ঘন্টার জার্নি করে ক্লাসে আসা সম্ভব নয়। কলেজের হোস্টেলে সিটের হয়তো অভাব ছিল না, তবে আমার আত্মবিশ্বাসের যথেষ্ট অভাব ছিল। জানতাম হোস্টেলের পরিবেশে আমি কিছুতেই মানিয়ে নিতে পারবো না। সিনিয়রদের র্যাগিংকে তো আবার আলাদা করে ভয় পেতাম। এসব কারণেই আর হোস্টেলের দিকে পা বাড়ানো হয়নি। কাছে পিঠেই একটা ভালো মেস খুঁজছিলাম, যেখানে দুবেলা খাওয়ার ঝুট ঝামেলা অন্তত হবে না। তখনই একদিন কলেজের গেটে বেরোবার সময় চোখে পড়েছিল আমরা সবাই রাজা ছাত্রাবাসের বিজ্ঞাপনটা। কলেজের ছাত্রদের জন্যে সুলভে থাকা ও খাওয়ার ব্যবস্থা, বেড পিছু মাত্র 300 টাকা। লেখাটা পড়ে আর দুবার ভাবিনি। ফোন নাম্বারে যোগাযোগ করে রুম খালি আছে কিনা খবর নিয়েই সোজা হাজির হয়েছিলাম। কাঞ্চনপুর আসার পরে আমরা সবাই রাজাই ছিল আমার প্রথম আস্তানা। লম্বা হল ঘরে সারি দিয়ে 5টা করে বেড। তবে ছাত্রাবাসের নামে বিশ্বাস করে আমি ভুল করিনি। নামের সাথে পরিবেশের ভালোই মিল ছিল। সিনিয়রদের চোখ রাঙানি ছিল না। প্রথম থেকেই রাজার মতো ছিলাম। সবার সাথে আলাপ করে বুঝেছিলাম বেশিরভাগই আমার মতো গ্রামের ছেলে, সস্তার ঠিকানা খুঁজে এখানে এসেছে। প্রথম বছরটা হই হই করে আমারও বেশ ভালোই কেটেছিল। তবে এখানের বিপত্তিটা পরে বুঝেছিলাম। শুধু রাজার মেজাজ নয়, কিছু ক্ষেত্রে শাসন বারণেরও খুব প্রয়োজন হয়, বিশেষ করে আমাদের মতো ছাত্রদশায়। পার্ট 1-এর পরীক্ষা দিয়ে বুঝলাম এ যাত্রায় পেরিয়ে গেলেও এইভাবে চললে পরের পরীক্ষাতে নিশ্চিত অক্কা। অবশ্য দোষ শুধু অন্যদের ছিল না, দোষী আমি নিজেও। বই খাতা একদিকে ফেলে কখন যে বাকিদের সাথে মেতে উঠতাম। রেজাল্ট বেরোবার পরে বুঝলাম ভালো পার্সেন্টেজ নিয়ে পাশ করতে গেলে একটু নিরিবিলি আর নিজের প্রতি অনুশাসন দুটোরই খুব প্রয়োজন। কোথায় আমাদের ধারাপাত গ্রামের শান্ত পরিবেশ, আর কোথায় আমরা সবাই রাজা মেসের শোরগোল। পয়সা করি কিছু বেশি লাগলেও একটা সিঙ্গেল রুম দেখতে হবে বলে মনস্থির করলাম। বাড়িতে তেমন টানাটানি আমার ছিল না। চাষির পরিবার হলেও বাবা মায়ের একমাত্র ছেলে আমি। কিন্তু বাড়ি ভাড়া চাইলেই তো আর পাওয়া যায় না। এমনিতেই ভর্তির সিজন পেরিয়ে গিয়েছিল। ঘর খালি থাকলেও একা কলেজ স্টুডেন্টকে সহজে কেউ ভাড়া দিতে চাইতো না। ঘর ভাড়া পাওয়া আর ঈশ্বরের দেখা পাওয়া দুই তখন সমান। ততদিনে কলেজ মোড়ে
মোটামুটি অনেকের সাথেই চেনা জানা হয়ে গিয়েছিল। লালটুদার চায়ের দোকান থেকে মল্লিকদার ক্যাফে, অনেক জায়গাতেই বলে রেখেছিলাম, কিন্তু লাভ হয়নি। এদিকে মাথার মধ্যে ঢুকেছিল আমরা সবাই রাজাতে আমার আর কিছু হবে না। কোনোদিন হয়তো ভোরের নিরিবিলিতে পড়ব বলে ঘড়িতে অ্যালার্ম দিয়ে সবে মাত্র শুয়েছি, অমনি পাশের বিছানা থেকে কারো করুণ স্বরে বিলাপ শুরু হয়েছে। সীতাহারা হয়ে রামও এতটা কান্নাকাটি করেছিল কিনা কে জানে। আবার হয়তো কোনোদিন সন্ধেবেলায় ইউক্লিডসের থিওরি বুঝছি, তখনই কেউ তার ফাটা গলা নিয়ে ঘোষণা করছে অমুকের সাথে তমুকের সেটিং হয়ে যাওয়াতে অমুকের পকেট ঝেড়ে আজ রাত্রে পার্টি হচ্ছে। দেখতাম বোতলও এসে পড়েছে। থিওরি ঢাকা পড়ে যেত তার গন্ধেই। জীবনের প্রতি এক প্রকার বীতশ্রদ্ধই হয়ে পড়েছিলাম। একদিকে ধারাপাতে এলেই বাবার জিজ্ঞাসা, অত টাকা খরচ করে পড়তে গেলি চাকরি টাকরি পাবি তো? অন্যদিকে মেসে ফিরলে নিজের ভবিষ্যতের ওই বেহাল দশা। তখনই একদিন বাড়ি ফেরার পথে দীপঙ্করদার সাথে দেখা হলো। যদিও এটা আমাদের প্রথম আলাপ নয়, আগেই একদিন ট্রেনে পরিচয় হয়েছিল। বছর 5 আগে দীপঙ্করদাও কাঞ্চনপুর কলেজ থেকে পাশ করেছিল, মাঝে 2 বছর বিএড করতে গিয়েছিল। এখন আবার চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্যে কাঞ্চনপুরেই আছে। আমি তখন সদ্য কাঞ্চনপুরে এসেছিলাম, তেমন চেনা পরিচয় কারোর সাথে ছিল না। দীপঙ্করদাকে জিজ্ঞাসা করেছিলাম কাছাকাছি ভালো মেস পাওয়া যাবে কিনা। দীপঙ্করদার ঠোঁট উল্টে বলেছিল, ভালো মেস? এখন থেকে যদি আলসে হয়ে যাস চলবে কি করে? আমি তো টানা 3 বছর আপ ডাউন করেই কাটিয়েছি। প্রথম আলাপেই বুঝেছিলাম দাদাটা কেমন। আসলে দীপঙ্করদার লম্বা ফর্সা নায়কের মতো চেহারার মধ্যে বরাবরই একটা অহংকারী ভাব ছিল। তখন অবশ্য ওর সাহায্যের প্রয়োজন পড়েনি, মাথা গোঁজার মতো একটা কিছু পেয়ে গিয়েছিলাম। আজ এতদিন পরে সেই দীপঙ্করদার সাথে দেখা হতে সৌজন্যের হাসি বিনিময় করে জিজ্ঞাসা করলাম, ভালো আছো? আমার পাশে সিট খালি ছিল। দীপঙ্করদা ঘাড় নেড়ে পাশে এসে বসল। ট্রেন চলতে শুরু করতেই বলল, যতদিন না চাকরি বাকরি হচ্ছে ভালো আর বলি কি করে বল, ওই চলে যাচ্ছে। দেখলাম আগে দীপঙ্করদার চেহারার মধ্যে যে জেল্লাটা ছিল সেটা কমেছে, চুলটাও ছোট করে ছাঁটা। ইতস্তত করেই জিজ্ঞাসা করলাম, তোমার কি শরীর খারাপ হয়েছিল? চেহারাটা ভেঙে গেছে। না রে, শরীর খারাপ নয়, হঠাৎ করে বাবা চলে গেল, আমার চাপটাও বেড়ে গেল। বোনের এখনো বিয়ে হয়নি, গ্রামে জমি জমার তো আর তেমন দাম নেই। দীপঙ্করদার কথা শুনে আমিও ভাবলাম, গ্রাম থেকে পড়তে আসা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জীবনটা কম বেশি একই রকম। কাঁধে যেন দায়িত্বের পাহাড়, আর পকেট গড়ের মাঠ। যতদিন না একটা চাকরি পাচ্ছি, এসব পার্সেন্টেজ ডিগ্রি কোনো কিছুরই মূল্য নেই। আমাকে আনমনা দেখেই দীপঙ্করদা গলা ঝেড়ে জিজ্ঞাসা করলো, ভালো মেস পেয়েছিস তো? পুরনো কথাটা ভেবে বললাম, ভালো কি আর মেস হয়? কথাটার মানে তাহলে এতদিনে বুঝেছিস। সুযোগ পেয়ে ওকে মেসের হই হুল্লোড়ের ব্যাপারটা খুলেই বললাম। বিজ্ঞভাবে ঘাড় নাড়ল দীপঙ্করদা। শেষে মনের কথাটাও বললাম, ভাবছি যদি কোনো সিঙ্গেল রুম পাওয়া যেত, কোনো ভাড়া বাড়ি। এভাবে কি ম্যাথে অনার্স রাখা যায় বলো তো? বাড়ি গেলেই বাবা বলছে তোর উপরে অনেক আশা করে আছি, আর এদিকে এখানে আমি। সে তো বটেই, সবার কি আর ম্যাথের মতো সাবজেক্ট? কিন্তু অফ সিজনে তুই সিঙ্গেল রুম কোথায় পাবি? সাবজেক্টের কথা বলতেই একটু নড়ে চড়ে বসলাম। বুঝলাম আমার সমস্যাটা দীপঙ্করদা বুঝেছে। বললাম, তোমার তো কাঞ্চনপুরে অনেক চেনা জানা আছে দীপঙ্করদা, একটু সস্তা ওই 1000-1200-র মধ্যে কোনো রুম দেখে দাও না, ছোটোখাটো হলেও হবে। দীপঙ্করদা আমার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন কোনো মেয়ের জন্য প্রেমপত্র লিখতে বলেছি। একটু পরে বিদ্রূপ করে বলল, বুঝলি লিখন,
তুই আর্টস নিলেই ভালো করতিস। কথাটা আমার বেশ গায়ে লাগলো। চুপ করে গেলাম। ধারাপাত বয়েজে বরাবর ফার্স্ট হতাম। সায়েন্সে 91% নিয়ে পাশ করেছিলাম। দীপঙ্করদা আমার কোনো উত্তর না পেয়ে পিঠ চাপড়ে বলল, অঙ্কটা তুই এত কম বুঝিস? কাঞ্চনপুরে 2-2.5 কমে তো সিঙ্গেল রুম ভুলেই যা। স্টুডেন্টদের আলাদা বাড়ি ভাড়া পাওয়াই মুশকিল। আমার মুখটা চুপসে গেল। বেশ বুঝলাম চায়ের দোকান ক্যাফেতে বলেও কেন কিছু লাভ হয়নি। অন্য একটা স্টেশন পেরিয়ে ট্রেনটা হুইসেল দিয়ে চলতে শুরু করলো। দীপঙ্করদা যে কিছু ভাবছে সেটা ওকে দেখেই বুঝতে পারলাম। একটু পরে ভাবনার জাল ছিঁড়ে বেরিয়ে এসে নিজেই বলল, সস্তার বাড়ি একটা ছিল, তবে তোর কলেজ থেকে দূর হয়ে যাবে। কাঞ্চনপুরেই সিঙ্গেল রুম সস্তাতে হবে? হ্যাঁ, শুধু রুম কেন, পুরো বাড়িটাই সস্তা হবে। কয়েক মাস আগে পিঙ্কি বলেছিল, তখন অতটা ভাবিনি, কিন্তু বাবা চলে যাওয়ার পর আমারও খুব টানাটানি যাচ্ছে। টিউশন পড়িয়ে আর তুই বলছিস যখন একবার খোঁজ নিলে হতো ভাবছি। বাড়িটা কি ওই কুমারগঞ্জের নতুন কলোনি যেদিকে হচ্ছে ওই দিকে? ধুর, ওই দিকে তো 2000-এও রুম পাবি না। এটা স্টেশনেরই কাছাকাছি, শালগ্রামের ওদিকে। আমি মনে মনে হিসাব করলাম, স্টেশন থেকে কলেজ যেতে সাইকেলে মিনিট 15 হয়তো লাগবে। তাতে ক্ষতি কি? সপ্তাহ শেষে বাড়ি ফেরার সুবিধাও তো হবে। সুযোগটা হারাতে চাইলাম না। তারা দেখিয়ে বললাম, তাহলে তুমি ফিরেই খোঁজ নাও, আর দেরি করো না। দেখো আবার হাতছাড়া হয়ে গেল কিনা। না, তেমন হওয়ার চান্স নেই। ওই বাড়ি সহজে কেউ পছন্দ করবে না। স্টেশনের কাছে সস্তায় বাড়ি পেয়েও কেউ পছন্দ করবে না? কথাটা আমার খুব অদ্ভুত লাগলো। বললাম, কেন পছন্দ করবে না কেন? মানে ওই 1000-1200-র মধ্যেই তো। সে তোর অত হয়তো লাগবে না, কিন্তু কিন্তু কি? মানে বাড়িটা বেশ বড় সড়ো, আর মালিকের শর্ত পুরো বাড়িটাই নিতে হবে। মানে 4-5 জন না হলে তো। পুরো বাড়িটা নিতে হবে শুনে আমিও দমে গেলাম। হাল ছাড়া গলাতে বললাম, যা, তাহলে কি করে হবে? অত টাকা ভাড়া কি করে দেব আমি? দীপঙ্করদা এবারে আসল চমকটা দিল। আরও একবার মাথা চুলকে বলল, মানে দরাদরি করলে পুরো বাড়িটাই হয়তো 2.5-3-এ এসে যাবে। আমার তো মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। কেমন একটা সন্দেহ হচ্ছিল। দীপঙ্করদার সাথে আমার তেমন কিছু বন্ধুত্ব নেই। শেষে কোনো উল্টো পাল্টা জায়গাতে নিয়ে গিয়ে ফাঁসিয়ে দেবে না তো? দীপঙ্করদাই মনে হয় আমার মনের কথাটা বুঝে নিয়ে বলল, আসলে বাড়িটা একটু পুরনো তো, তারপর একতলা, গরমটা খুব বেশিই হবে, বুঝতেই তো পারছিস। আমি ঘাড় নাড়লাম। তবে সন্দেহটা পুরোপুরি গেল না। ওর মুখ দেখে মনে হলো যেন কিছু লুকোচ্ছে, কিন্তু সেটা কি আর জানা হলো না। দীপঙ্করদার স্টেশন এসে গিয়েছিল। ট্রেন থেকে নামার আগে আমার ফোন নাম্বারটা নিয়ে গেল। আমরা সবাই রাজাতে আমার আর মন টিকছিল না। এতদিন হলের আলোতে ঘুমের অসুবিধা হলে দিব্যি মশারির উপরে গামছা ফেলে নিজের বিছানাটা অন্ধকার করে নিতাম। চেঁচামেচিতে কানে ইয়ারফোন গুঁজে নিতাম। কিন্তু যত দিন যেতে লাগলো বিরক্তি বাড়তে লাগলো। প্রায় জারতার উপরে খিঁচিয়ে উঠতাম। নিজের প্রতি অহংকার বোধটা খুব বেশি বেড়ে গিয়েছিল। মনে হতো এখানে না আছে কোনো লেভেল, না আছে প্রাইভেসি। আমরা রাজার মতো নয়, গরুর মতো এক গোয়ালে যেন সব বাস করছি। আজও বিকেলে ওই সব ভাবছিলাম, আর তখনই অচেনা নাম্বার থেকে ফোনটা এলো। রিসিভ করতেই বুঝলাম দীপঙ্করদার গলা। মনে মনে এতই অস্থির ছিলাম যে দীপঙ্করদার কিছু বলার আগেই জিজ্ঞাসা করে ফেললাম, বাড়িটার কিছু খবর নিলে? সেই জন্যই তো ফোন করলাম। এখন একবার আসতে পারবি? মানে মালিক তো এখানে থাকে না, ওই দেখাশোনার জন্য যাকে বলে গেছে তার সাথে পিঙ্কির কথা হয়েছে। আমি ভাবলাম অ্যাডভান্সের আগে একবার দেখে নিলে হতো। আমি তড়াক করে বিছানায় লাফিয়ে বসলাম। বালিশের পাশে খুলে রাখা হাতঘড়িটাতে দেখলাম সবে 4:45 বাজে। বললাম, প্রপার অ্যাড্রেসটা বলো তো।
দীপঙ্করদা মোটামুটি ঠিকানাটা বুঝিয়ে দিয়ে ফোনটা রাখল। আমি আর দেরি করলাম না, সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। যেতে যেতে অবশ্য মাথার মধ্যে অনেক চিন্তাই পাক খেতে লাগলো। দীপঙ্করদা এমনিতেই মোড়ল, আরেকজনও তো সিনিয়র। আমি একা কলেজ স্টুডেন্ট হয়ে ওদের সাথে থাকতে পারবো তো? পুরনো ভয়টাই জাঁকিয়ে বসলো। আমাকে জুনিয়র পেয়ে ওরা যদি র্যাগিং শুরু করে। সাথে সাথেই ভাবলাম 3 মাস ধরে ঢেঁড়া পিটিয়েও একটা রুম জুটছিল না, আর এখন সস্তাতে বাড়ি পেয়েও আবার ভাবছি। যাই হোক, আরও মিনিট কয়েক বিবেকের সাথে সংঘাত করেই পৌঁছে গেলাম কাঞ্চনপুর স্টেশনকে পশ্চিমে রেখে নিজের গন্তব্যে। জায়গাটার তেমন উন্নতি নেই। স্টেশনের কাছে হাতে গোনা কয়েকটা দোকান রয়েছে, তারপরেই নতুন পুরনো মিলে ছড়ানো কিছু বাড়ি। রেল লাইনের ওই পাশে 2-4টে রেলওয়ে কোয়ার্টার আছে, তবে সেইগুলোর দশা আরও জীর্ণ। একটা ঢালাই রাস্তা স্টেশনটাকে বাম দিকে রেখে সোজা ঢুকে গেছে শালগ্রাম কলোনিতে। দীপঙ্করদার দেওয়া ঠিকানা মতোই হেঁটে একটু এগোলাম। অনেকদিন পরে নিরিবিলি পরিবেশ পেয়ে মনটাও ভালো লাগছিল, তবে বেশি ভিতরে যেতে হলো না। সামনেই চোখে পড়ল দীপঙ্করদার বলা বাড়িটার নাম, নীলরতন নিবাস। পুরনো ধুলো ধরা নাম ফলক হলেও স্পষ্টই পড়া যাচ্ছিল। বাড়িটার 2 দিকে প্রায় 1 মানুষ উঁচু শ্যাওলা ধরা প্রাচীর, তার বেশ কয়েকটা জায়গাতে ফাটলও ধরেছে। পিছনে আধ ভাঙা দেওয়ালের সাথে ছোটখাটো একটা বাগান আছে মনে হলো। শালগ্রাম কলোনিতে এরকম ভাঙা চোরা ইটের পুরনো ঘর, প্রাচীর, টিলা আরও রয়েছে। মনে মনে ভাবলাম এদিকটাই নিশ্চয়ই কাঞ্চনপুরের পুরনো বসতি। আগেও শুনেছিলাম কাঞ্চনপুর অনেক পুরনো শহর, তবে কলেজের দিকটা দেখে বোঝা যায় না। অন্যমনস্ক ছিলাম বলেই দীপঙ্করদার গলা পেয়ে একটু চমকে উঠলাম। কি ভাই, প্রথম দিনই কি গোয়েন্দা হয়ে গেলি? না না, তা কেন হবে, তোমাদের দেখতে না পেয়েই চারপাশটা একটু ঘুরে দেখছিলাম আর কি। তা কি দেখলি? আমি বাড়ির গেটটার দিকে তাকিয়ে বললাম, তালা দেওয়া তো, ভিতরে না গেলে বুঝতে পারছি না, তবে সামনেটা যেভাবে আগাছায় ভরে গেছে, মনে হচ্ছে কয়েক মাস ধরে ঘরটা বন্ধই পড়ে আছে। দীপঙ্করদার পাশের বন্ধুটি সাথে সাথে বলল, ভাই তুই এখানে কি করছিস? তোর তো সিআইডি টিমে থাকার কথা ছিল। আমি ওদের হেঁয়ালিতে ইচ্ছে করেই উত্তর দিলাম না। বন্ধুটি হালকা হেসে হাত বাড়িয়ে আমার সাথে পরিচয় করল। পিঙ্কি মিত্র, পাতি হিস্ট্রি অনার্স। আপাতত দীপু আর আমি একই পথের পথিক, চাকরির পরীক্ষা দিচ্ছি। আমিও নিজের নাম পরিচয় দিয়ে আলাপ করলাম। তার মাঝেই একজন টাক মাথার হাফ প্যান্ট পরা ভদ্রলোক লালচে দাঁতে হেসে বলল, ও তোরা চলে এসছিস? আর বলিস না, দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম আর চোখটা লেগে গেছিল। তোদের বৌদিকে বলেছিলাম ডেকে দিতে, তা সে তো ভুলেই গেছে। সারাদিন টিভি নিয়ে বসে থাকলে আর কি মনে রাখবে? ছেলেটারও পড়াশোনা লাটে উঠেছে একদম। পরিচয় না হলেও আমি বুঝতে পারলাম ইনি বাড়িটির দেখাশোনার দায়িত্বে আছেন। কথা বলতে বলতেই ভদ্রলোক গেটের চাবি খুললেন। ভদ্রলোকের পিছনে আমরাও নীলরতন নিবাসে প্রবেশ করলাম। প্রাচীরের ভিতরে অনেকটাই জায়গা, তবে দেখে বোঝা যাচ্ছে পরিচর্যার অভাবেই ঝোপঝাড় গজিয়ে উঠেছে। আমরা সোজা বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। ভদ্রলোক একগোছা চাবি নিয়ে তালাটা খোলার চেষ্টা করতে লাগলেন। আমি দরজার সামনাসামনি তাকিয়ে দেখলাম প্রাচীরের ওপাশেই একটা গোলাপি রঙের দোতলা বাড়ি। ব্যালকনির রেলিং দেখলেই বোঝা যায় হাল আমলেই হয়েছে। ভদ্রলোক বললেন, ওর তালাটা এমন শক্ত হয়ে গেছে আর খুলছেই না। তালাটার ওই রকম মরচে পড়া দশা দেখে বুঝতে পারলাম বাড়িটা কয়েক মাস নয়, কয়েক বছর এভাবেই পড়ে আছে। বেশ অবাকও হলাম। স্টেশনের কাছে সস্তার বাড়ি, তবুও এতদিন বন্ধ পড়ে আছে। দীপঙ্করদার টিউশন পড়াতে যাওয়ার তাড়া ছিল। হাত ঘড়িটা দুবার দেখে অধৈর্য হয়ে ভদ্রলোককে বলল, মন্টুদা, দিন তো, আমি একবার দেখি।
মন্টুবাবু নিরুপায় হয়েই চাবির গোছাটা দীপঙ্করদার হাতে দিলেন। আমরাও অবাক হয়ে গেলাম মন্টুবাবুর হাতে মিনিট 15 ধরে যে চাবিটা খুলছিল না, দীপঙ্করদা হাত দিতেই সেটা কীরকম ঝট করে খুলে গেল। দীপঙ্করদা এমনিতেই সবসময় নিজের বড়াই করতে চায়। চাবি খুলে যেতেই কলার তুলে বেশ একটা ভারী চাউনিতে আমাদের দিকে তাকিয়ে বলল, কোন চাবিতে কোন তালা খুলবে সেটার জন্য অভিজ্ঞতা দরকার, বুঝেছিস? কেন, তুই কি লোকের ঘরে চুরি করতে বেরোস নাকি? মুহূর্তের মধ্যে দীপঙ্করদার মুখের হাসিটা উবে গেল। আমি অবশ্য হাসতে চেয়েও হাসতে পারলাম না। ঘরের ভিতরে ঢুকতেই দীর্ঘদিন ঘর বন্ধ থাকার যে ভ্যাপসা গন্ধ, সেটা আমাদের সবারই নাকে এসে ঝাপটা মারল। পিঙ্কিদি নাকটা কুঁচকোতেই মন্টুবাবু বলে উঠলেন, ও কিছু না, 2 দিন ঘরদোর ব্যবহার হলেই ঠিক হয়ে যাবে। আলো বাতাস ঢোকেনি, অনেক দিন বন্ধ পড়ে আছে তো। ঘুরে ঘুরে দেখলাম একদিকে রান্নাঘর বাদে পরপর 3টে ঘর আছে। 3টেই বেশ বড়। আর যে হলটাতে ঢুকলাম সেটার শেষে একটা ছোট্ট দরজা। বাড়িটার গঠন বেশ অদ্ভুত। লক্ষ্য করলে বোঝা যায় মেরামতের সময় পরিবর্তন হয়েছে। আগে দুদিকে খোলা বারান্দা ছিল, সেটা ঘিরে একদিকে রান্নাঘর, আরেক দিকে হলঘর হয়েছে। বাকি পরপর যে 3টে ঘর ছিল সেগুলো একই আছে। খোলা সিঁড়িটা ঘরের বাইরে, তার নিচেই বাথরুম। ঘরটা ঠিক মেসের মতো নয়, মানে কোনো ফ্যামিলির উপযুক্ত ছিল আর কি। মন্টুবাবু দেখলাম বেশ ঘাবড়ে গিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপরেই বললেন, কেন নয়, 3টে সেপারেট রুম আছে, বাথরুম আছে, আর পিছনের যা জায়গা আছে তাতে তোমাদের খেলার মাঠও হয়ে যাবে, আর স্টেশনের কাছে ভালো খাবারের হোটেলও পেয়ে যাবে। সেটা বলছি না, মানে ঘরের মেন এন্ট্রান্স তো একটাই, মানে বাইরের দরজার চাবিটা সবার কাছে না থাকলে তো। মন্টুবাবু আমার কথা শেষ হওয়ার আগেই হলঘরের শেষ মাথার দরজাটা দেখিয়ে বললেন, বাগান দিয়েও তো দরজা আছে, ওই পিছনের ঝোপঝাড়টা একটু সাফাই করে নিলেই মালিক থাকলে ওটাও মেরামত করে দিতেন। পুরো দেওয়াল টেওয়াল সব ফেলে রুম করে নিতেন, এদিকটা যেমন করেছেন আর কি। আসলে কাঞ্চনপুরে এসে ওনার মিসেসের ভালো লাগলো না, তাই ছেলেদের নিয়ে উনিও কলকাতা ফিরে গেলেন। আমার থেকে পজিটিভ উত্তর না পেয়ে উনি যেন একটু বেশি মরিয়া হয়ে উঠলেন। ঘরের বাইরে বেরিয়ে বললেন, এই দোতলার পিছনেই তো আমার বাড়ি, কিছু সমস্যা হলে ডাকবে। মন্টুবাবুর আঙুলের দৃষ্টি অনুসরণ করে দেখলাম গোলাপি বাড়িটার ব্যালকনিতে একজন ভদ্রমহিলা আমাদের দিকে কেমন যেন সন্দেহের চোখে তাকিয়ে আছেন। আমি মন্টুবাবুর কথা শুনে বললাম, ও আপনার এখানেই বাড়ি, তাহলে তো সমস্যাই নেই। আরে পিঙ্কি বলেনি, এই তো ছাদে উঠে হাঁক দিলেই শুনতে পাবো। সেসব ঠিকই আছে, কিন্তু বুঝতে তো পারছেন আপাতত 3 জন, টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? এত বড় বাড়ি 5-5.5 কমে পাবে? মালিক থাকে না তাই, মানে উনি চাইছেন বাড়িটা পড়ে না থাকে, ব্যবহার হোক। তারপর পিঙ্কির বিশেষ পরিচিত বলেই এতটা কম করে আর কি। মন্টুদা, আর 2-1জনকে পেয়ে গেলে তখন না হয় বাড়ানো যাবে, এখন আর বলো না। ওই 3 জনে 3-এর বেশি পারবো না। মন্টুবাবু কি যেন ভাবতে ভাবতে বললেন, কবে আসছিস তোরা? তুই বলে আর দর করছি না। সিঙ্গেল রুম পাওয়ার তাড়াটা আমারই বেশি ছিল, তাই আমি আগে ভাগে বলে ফেললাম, আমাকে তো পয়লার আগেই মেসটা ছাড়তে হবে, তাহলে ওই পয়লা থেকেই। পিঙ্কিদির কাছে অ্যাডভান্সের টাকাটা নিয়ে মন্টুবাবু মনে মনে যেন প্রণাম করলেন। আমরা সবাই রাজা ছাড়বার সময় মনটা খারাপ লাগছিল। যতই হোক কাঞ্চনপুর এসে যখন হন্যে হয়ে একটা মাথা গোঁজার ঠাঁই খুঁজছিলাম, তখন ওখানেই তো জায়গা পেয়েছিলাম। এই 1 বছরে অনেক ভালো মন্দ স্মৃতিও জড়িয়েছিল। তবুও কি করব, ভালো একটা ভবিষ্যতের জন্যে অনেক টানি তো কাটিয়ে আসতে হয়। এই যে ছেলেবেলার কত স্মৃতি বিজড়িত ধারাপাত গ্রামের হাই স্কুল, স্যারদের প্রশংসা, ক্লাসের ফার্স্ট বেঞ্চ, সেসবও তো ফেলে আসতে হয়েছে। এক মনে সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবছিলাম, যতদিন
ওখানের মেসে ছিলাম, হুল্লোড়ে মেতে থাকতাম। স্মৃতি রোমন্থনের অবকাশই ছিল না। আর এখানে আসার পরে যেন অখণ্ড অবসর। সকালবেলা বিকাশদার হোটেলে ভাত খেয়ে কলেজে যাই। ফেরার সময় কলেজ মোড় থেকেই মুড়ি খাওয়ার জন্য তেলে ভাজা নিয়ে রুমে ফিরি। তারপর আর কেউ বিরক্ত করার নেই। যে কোনো বিষয় নিয়ে গভীর মনোযোগে ভাবতে পারি। ক্লাসে বুঝে আসা থিওরি চোখ বন্ধ করে ঝালিয়ে নিতে পারি। আজও যেমন ভাবতে ভাবতেই ঘুম চলে এসেছিল। হঠাৎ কেউ ঘরের দরজার কড়া নাড়ল। বিছানা থেকে উঠে আলোর সুইচটা অন করে দরজার দিকে গেলাম। এমনিতে পিঙ্কিদিরা আমার রুমে খুব একটা আসে না। আসলে যেদিন এখানে এলাম সেদিনই ভাড়ার টাকা নিয়ে ওদের সাথে একটা ঝামেলা হয়েছিল। মন্টুবাবুর সাথে ওরা সেদিন ৩,০০০-এ ঘর ফাইনাল করলো। আমিও সেই মতো আমার ভাগের ১,০০০ টাকা দিয়েছিলাম। কিন্তু যেদিন ওরা বিছানাপত্র নিয়ে এলো দেখলাম পিঙ্কিদির সাথে আরেকজন অল্প বয়সী মেয়েকেও নিয়ে এসেছে। প্রথমে ভেবেছিলাম ওদের সাথে এমনি এসেছে। পরে শুনলাম পিঙ্কিদির কোন দুঃসম্পর্কের বোন। কাঞ্চনপুর কলেজে এই বছর ভর্তি হয়েছে, আমাদের সাথেই থাকবে। আমি ভেবেছিলাম ভালোই হবে, নিজের বয়সী কাউকে পাবো। কিন্তু পরে যখন ভাড়াটা ৪ জনের শেয়ার হওয়ার কথা বললাম তখনই পিঙ্কিদির মুখটা ধূসর হয়ে গেল। আমাকে মেজাজ দেখিয়ে বলল, ও তো আমাদের সাথে থাকবে, ভাড়া আবার শেয়ার হবে কেন? তোর রুম তো ১,০০০-এই কথা হয়েছে। মন্টুবাবুর সাথে কথা বলার সময় আমিও ছিলাম। ভালো করেই জানতাম উনি বাড়ির চুক্তি করেছেন। তাই পিঙ্কিদিকে বলেছিলাম, রুম হিসেবে তো কথা হয়নি, বাড়িটা ৩,০০০-এ কথা হয়েছিল, সবার সমানভাবে ভাগ হবে না কেন? আমার আর দীপুর বেড দুটো তো একটা রুমেই ঢুকে যাচ্ছে। সুমি পাশেরটাতে থাকবে। এমনিতেও সপ্তাহে ৩ দিন আমি বাড়িতেই থাকি। তবে মন্টুবাবুর সাথে সেদিনই কেন কথা বলে নিলে না? ৩ জন দেখে চুক্তি করলে, বললে না তো তোমার বোনও থাকবে? শালা ছিলি তো গোয়াল ঘরে, কে তোকে ঘর দেখে দিল? আমরাই নিয়ে এলাম, আবার আমাদেরই বাস দিচ্ছিস। সামান্য কিছু টাকার জন্যে আর ওদের সাথে বিবাদ করতে ইচ্ছে হয়নি। তবে ব্যাপারটা ভালোভাবে নিতেও পারিনি। বেশ বুঝতে পেরেছিলাম এদের থেকে দূরে থাকাই ভালো। তাই আমিও ওদের ঘরে তেমন যেতাম না। আজ দরজা ঠুকতে বুঝলাম কোনো দরকারেই নিশ্চয়ই ডাকছে। কিন্তু দরজাটা খুলে অবাক হলাম। সামনে কেউ নেই। সামনের হলটাতে হলদে রঙের আলোটা শুধু টিমটিম করে জ্বলছে। ইচ্ছে করেই আমরা ওটা আর বদলাইনি। যে যা নিজের ঘরে জোরালো আলোর ব্যবস্থা করে নিয়েছিলাম। এদিক ওদিক তাকিয়েও দেখলাম, না, কেউ নেই। দীপঙ্কর দ্বারা ঘরে ছিল না। তবে পিঙ্কিদির বোন মানে সুমির ঘরে দেখলাম আলো জ্বলছে। একবার ভাবলাম ওকে জিজ্ঞাসা করব কিনা। পরক্ষণেই ওর পড়ার গুনগুন আওয়াজ পেয়ে আর বিরক্ত করলাম না। ভাবলাম আমি হয়তো ঘুমের ঘোরে ভুল শুনেছি। 1 বছর ধরে ওই চেঁচামেচির মহলে এমনভাবে অভ্যস্ত ছিলাম যে কান দুটো এখানের আবহে এখনও পুরোপুরি সেট হয়নি। ভাদ্র মাসের ভ্যাপসা গরম। ঘরের বাতাসটা খুব গরম হয়ে গিয়েছিল, তাই দরজাটা খুলেই রাখলাম। বোতলের জলটা গলায় ঢেলেই বুঝলাম পাল্টে নিয়ে না এলে তা আর খাওয়া যাবে না। বইটা খুলে মডার্ন অ্যালজেব্রা নিয়ে বসেছি। অমনি সুমি এসে দরজাতে উঁকি দিয়ে বলল, দাদা রাখছিলে? সুমি মেয়েটাকে দেখলে বোঝা যায় পিঙ্কিদির বোন হলেও ওদের মতো 10 ঘাটের জল খাওয়া মেয়ে নয়। গ্রাম্য সরল গন্ধটা ওর চোখে মুখে সত্যিই লেগে আছে। তবে ওকে ডাকার কথাটা শুনে একটু অবাকই হলাম। বললাম, না তো, আমি ডাকিনি। তুমি ডাকোনি? তবে কি দরজা ঢুকলো? দীপুদা তো টিউশন পড়াতে গেছে। এবার আমারও একটু সন্দেহ হলো। ঘুমের ঘোরে আমিও তো স্পষ্টই শুনেছিলাম কেউ দরজার কড়া নাড়ছে। সুমিকে বললাম, বাইরের দরজাটা কেউ ঠোকেনি তো? দীপুদা ফিরল কি? দেখছি, দাঁড়াও।
সুমির পিছনে পিছনে আমিও বোতল দুটো নিয়ে গেলাম। 2 বোতল ঠান্ডা জল না ভরলেই নয়। গলায় আর গরম জলটা ঢালা যাচ্ছিল না, কিন্তু বাইরের দরজা খুলেও আমরা বেশ অবাক হলাম। কোথাও তো কেউ নেই। বোতল ভরার পরে রাস্তার দিকেও দেখার চেষ্টা করলাম কেউ এসেছিল কিনা, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। ঘরে ঢুকে সুমিকে আবার জিজ্ঞাসা করলাম, তুই ঠিক শুনেছিলি? ভুল কেন শুনবো, স্পষ্টই তো কেউ দরজা ঢুকলো। আমি আর কিছু বললাম না, নিজের ঘরে চলে এলাম। ব্যাপারটা বিশেষ ভালো লাগলো না। সুমিকে এই কয়েকদিনে যতটুকু বুঝেছি, মজা করার মতো মেয়েও নয়। তবে কি পিঙ্কিদি আর দীপুদা মিলে ওকে দিয়ে এরকম করাচ্ছে? কিন্তু আমাকে ভয় দেখিয়ে ওদের লাভই বা কি? সপ্তাহে 2 দিন মাত্র বিকেলে অশোক স্যারের কাছে পড়তে যেতাম, বাকি সব দিন ঘরেই থাকতাম। দিন কয়েক বিকেলটা বইয়ে মুখ গুঁজে কাটাবার পরেই বুঝেছিলাম এইভাবে হবে না। আমরা সবাই রাজার ওই হুল্লোড়ে অভ্যাসটা সহজে কাটবে না। একা একা ঘরের মধ্যে কেমন যেন হাঁপিয়ে উঠতাম, তাই মাঝে মধ্যেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম কাঞ্চনপুর স্টেশনের দিকে। স্টেশনটা খুবই ছোট, 3টে মাত্র লাইন গেছে, 2টো প্ল্যাটফর্ম। লাইন পেরিয়ে ওই পাশে চলে গেলেই পরিবেশটা আরও নির্জন। রেলওয়ে কোয়ার্টার ছাড়া তেমন আর বসতি নেই। ভাঙা টিলা ইট পাথরের বেদিতে বসে বিকেলের হাওয়া খেতে ভালোই লাগতো। সেদিন কাঞ্চনপুরের একজন রেলওয়ে স্টাফের সঙ্গে আলাপ হলো। ভদ্রলোকের নাম নীরেন্দ্রনাথ মণ্ডল। ব্যাচেলার মানুষ, কাজ করেন আর অফ ডিউটিতে এদিকে হাওয়া খেতে আসেন। আমাকে সঙ্গী পেয়ে উনি গল্প শুরু করলেন। আগে তো তোমার কলেজ মোড়, কুমারগঞ্জ, বাজারের ওদিকে কিছুই ছিল না। কাঞ্চনপুর বলতে শুধু এই পল্লীগ্রামের দিকটাই মানুষ জানতো। চাষে বাসে খুব উন্নত জায়গা ছিল কাঞ্চনপুর। দাদুর মুখে শুনেছিলাম কাঞ্চনপুরের জমিদারদের কথা। তারপরে তো রেল কোম্পানি এসে লাইন পাতলো, ব্রিটিশদের কলোনি হলো। ইতিহাস আমার বিষয় না হলেও কাঞ্চনপুরের ইতিহাস শুনতে ভালোই লাগছিল। আমি বেশ অবাক হয়ে বললাম, এখানেও ব্রিটিশদের কলোনি হয়েছিল? হ্যাঁ, হয়েছিল তো। কাঞ্চনপুরের জমিদারদের সমর্থনেই হয়েছিল। লোভ যে বড় বিষম বস্তু, কাকে কোথায় নিয়ে দাঁড় করায়। আমি ঘাড় নাড়লাম। ভদ্রলোক বলতে লাগলেন, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে বাংলার নানান জায়গায় নীল চাষ শুরু হয়েছে। নীলের ব্যবসাতে জমিদার আর বণিক শ্রেণীর রাতারাতি ধনী হয়ে ওঠার ঘটনা লোকের মুখে মুখে। এত লাভ দেখে এখানের জমিদারও ব্রিটিশদের সাথে চুক্তি করলেন। যৌথভাবে শুরু হলো কাঞ্চনপুরে নীল চাষের কারবার। নীল চাষ কাঞ্চনপুরে? জানতাম না তো। তোমরা কি করে জানবে? সে তো বহু যুগ আগের কথা। মাটির নিচেই চাপা পড়ে গেছে কত ইতিহাস। এই যে ভাঙা ইঁটের দেওয়াল, পাথরের টিলা, মাস্তুল, কত অত্যাচারের সাক্ষী হয়ে আছে, তার হিসেব আর কে রেখেছে? আমি আশেপাশে তাকিয়ে দেখলাম, আমাদের শালগ্রাম কলোনির মতোই এদিকেও অনেক আধভাঙা দেওয়াল, চুনসরকির বেদি আছে। তবে সেসব যে ব্রিটিশ আমলের নীল চাষের ইতিহাস বয়ে নিয়ে আসছে, সেটা কখনো ভাবিনি। আগ্রহী হয়েই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, আপনি এত সব জানলেন কি করে? সেসব তো অনেক কথা, বলতে গেলে সন্ধে হয়ে যাবে। আমাদেরও বাস ছিল এখানে, নিজেদের জমি বাড়ি একসময় সবই ছিল। দাদুর মুখে শুনেছি শালগ্রামের জমিদাররা কিভাবে স্বাধীন জমিতেও নীল চাষের জন্য জোর করতে শুরু করেছিল। না মানতে চাইলে অন্যায় আইন দেখিয়ে জমি কেড়ে নিত। সে ভয়ানক জুলুম। কথা না শুনলেই পেয়াদারা ঘরের গাই বাছুর তুলে নিয়ে যেত, বউ মেয়েকে ধরে নিয়ে যেত। পালাবার মতো উপায় ছিল না। তারপর তো সাহেবদেরও আসা যাওয়া শুরু হয়েছিল। নীল চাষের মুনাফা সরাসরি নীলকর সাহেবরা পাচ্ছিল না বলে জমিদারদের জমিদারি ওরা গ্রাস করতে শুরু করলো। যেমন একসময় খাল কেটে কুমির ডেকে এনেছিল আর কি। বলে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। শেষে নিজেরাই অনেকে ভিটেমাটি হারা হলো। ভদ্রলোককে দেখে মনে হলো সূর্যাস্তের শেষ প্রভা যেন ওনার চোখেই জলজল করছে।
আমি জিজ্ঞাসা করলাম, তারপর? অত্যাচারের ভয়ে অনেক চাষি পালিয়ে বাঁচত, আর যারা ওদের বিরুদ্ধে যেত তাদের ঘর পুড়িয়ে দিত, কয়েদখানাতে আটক করত। অনেক আন্দোলনের পরে দেশে স্বাধীনতা এসেছিল ঠিকই, কিন্তু জমি জমা আর চাষিদের ছিল না। আমার দাদুরাও সব হারিয়েছিল। ইন্ডিগো কোম্পানির অধীনে যা ছিল সবই দেশীয় সরকার পেয়ে গেল। শুধু জমিদাররা কাগজপত্র দেখিয়ে কিছু কিছু ফেরত পেয়েছিল। মনের ভিতরটা কেমনই যেন অস্থির লাগছিল। এত মানুষের লড়াই, মৃত্যু, রক্তাক্ত সংগ্রামের শেষে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছিল। তারপরেও যে যার প্রাপ্য বুঝে নিতে পারেনি। আমি উত্তেজিত হয়ে বললাম, ফেরত পাইনি? সে কি? না না, এরকম কিভাবে হয়? স্বাধীনতার পরেও চাষিরা নিজেদের জমি... চাষিরা আর কোন যুগে নিজেদের প্রাপ্য অধিকার বুঝে নিতে পেরেছে? চাষিদের সুবিধার কথা বলে দেশে নতুন নতুন নিয়ম আসে, আইন আসে, অথচ তারা বঞ্চিতই রয়ে যায়। ভদ্রলোকের কথাতে আজকের অবস্থাটাও স্পষ্ট অনুভব করতে পারছিলাম। চাষির ছেলে আমি, গ্রামে থেকে বড় হয়েছি। মাঠের খাটুনি আর পরিশ্রমকে চিরকাল এত কাছ থেকে দেখেছি, তবুও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার সাহস হলো না। এমনিতেই চারপাশে রং বদলের রাজনীতি চলছে। নীরেন্দ্রনাথ বাবু সুদূর ইতিহাসের কোনো এক অধ্যায় পৌঁছে গিয়েছিলেন। চুপ করে বসে কি যেন ভাবছিলেন। আমি মৌনতা ভেঙে বললাম, কিন্তু কাকা, আমরা তো ছোটবেলায় পড়েছিলাম যে যশোর, খুলনা, রাজশাহী, পাবনা মানে বাংলাদেশের ওদিকেই নীল চাষ হতো আর কি। এপার বাংলা বলতে শুধু নদিয়া 24 পরগনাতেই, মানে ওই তিতুমিরের বাঁশের কেল্লার কথা পড়েছিলাম নারকেলবেড়িয়া গ্রামে। বইয়ে কি সব লেখা থাকে? আমি নিজের অজ্ঞানতা চাপা দিতেই বললাম, আমাদের বাঁকুড়া পুরুলিয়ার দিকে নীলকুঠি আছে বলে কখনো শুনিনি। না মানে আমার তো ইতিহাস সাবজেক্ট নয় আসলে। তাই নাকি? বনকাটা ভূত শহরের নাম শুনেছ? লোদি সাগর চেনো তো? বাঁকুড়ার জঙ্গলমহলে আজও কত ধ্বংসপ্রায় নীলকুঠি রয়েছে জানো? আর পুরুলিয়ার কথা বলছো? ওখানের সাগমা গ্রামে যে নীলকুঠিটার ভগ্নাবশেষ আজও রয়েছে, দৈর্ঘ্য প্রস্থে তার বিস্তার দেখলে অবাক হয়ে যাবে। হয়তো ওইসব নীলকুঠির ভাঙা দেওয়ালে কান পাতলে আজও শুনতে পাবে চাবুকের শব্দ। নিজের সীমিত জ্ঞান নিয়ে ভদ্রলোকের সাথে কথা বলতে এবার সত্যিই খুব সংশয় হচ্ছিল। তবুও আগ্রহ যেন কিছুতেই দমন করতে পারছিলাম না। ইতস্তত করে বললাম, আচ্ছা কাকা, কাঞ্চনপুরের নীলকুঠিটা ঠিক কোনখানে আছে? ভদ্রলোক আমার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর বললেন, শুধু নীলকুঠি চাইলে হয়তো কিছু খুঁজে পাবে না। কাঞ্চনপুরের নতুন পুরনো বসতি সব মিলেমিশে গেছে তো। আসলে কি বলো তো, আমাদের পৃথিবী তো গোল, সেই গোলকের কি আর প্রান্ত হয়? কম্পাস তো ঘুরতেই থাকে। বলে না, নদীর এপার ভাঙে ওপার গড়ে। একসময় কাঞ্চনপুরের এদিকের মানুষ অভিশপ্ত ভিটেমাটি ছেড়ে যে যেই দিকে পেরেছিল কাজের ধান্দায় চলে গিয়েছিল। কালের নিয়মে আবার দেখছি এই দিকেই নতুন করে কলোনি হচ্ছে। আসলে দেখার চোখ নিয়ে দেখতে চাইলে দেখতে পাবে, ছড়িয়ে ছিটিয়ে সবই রয়েছে। সেই সব সাহেব দেওয়ানদের আস্তানা, জমিদার তহসিলদারদের বাড়ি, নীলকুঠির ভগ্নাবশেষ। মেরামত করলে কি আর সব নির্যাতনের ক্ষতচিহ্ন ঢাকা পড়ে? ভদ্রলোকের কাছে গল্প শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। দেখলাম ক্ষেতের ওপাশে সূর্য অস্ত যাচ্ছে, পাখিরা কিচিরমিচির করে ঘরে ফিরছে। দূর থেকে ট্রেনের হুইসেলের আওয়াজ ভেসে আসতেই ভদ্রলোক বললেন, ওই যে 6টা করের গাড়ি আসছে, আমাকে আবার ডিউটিতে যেতে হবে। এই যে কাঞ্চনপুরের স্টেশন, এও তো এককালে ব্রিটিশরা নিজেদের জন্যই করেছিল, পরে আমরা তার সুফল ভোগ করছি। আসলে ইতিহাস কাকে যে কিভাবে বাঁচিয়ে রাখে। এই যে ইটের বেদিটাতে আমরা বসে আছি, কে বলতে পারে এটাই হয়তো একসময় কোনো গোমাস্তা, আমিন বা তহসিলদারের আবাস ছিল, হতে পারে কোনো সাহেবের কুঠিই ছিল। ইট পাথর যদি কথা বলতে পারতো তাহলে নিশ্চয়ই এরা সেই অত্যাচারের সাক্ষী দিত।
ভদ্রলোক উঠে সামনের দিকে এগিয়ে গেলেন। আমি হাঁ করে ওখানেই দাঁড়িয়ে রইলাম। ভাবলাম এদিকে তো কতবারই এসেছি, ঝোপঝাড়ে ভরা এসব ইট পাথরের ধ্বংসাবশেষ দেখেছি, এখানে বসে শেষ বিকেলের সূর্যাস্তও দেখেছি, খোলা হাওয়া উপভোগ করেছি, ডে মর্গ্যানের থিওরি স্মরণ করেছি, কিন্তু ইতিহাস তো কখনো ভেবে দেখিনি। ভাবছিলাম সত্যি তো আমাদের জানার বাইরেও কত কিছু আছে। লিনিয়ার অ্যালজেব্রার হ্যামিল্টন থিওরি পড়ছিলাম, কিন্তু কিছুতেই মন দিতে পারছিলাম না। বারবার ছবির মতো ভেসে উঠছিল নীলকুঠির ইতিহাস। বই খাতা রেখে একসময় অলসভাবে শুয়ে পড়লাম। ঘরের দুটো জানালাই খোলা ছিল, তবুও সেইভাবে হাওয়া ঢুকছিল না। আসলে এই বাড়ির প্রতিটা জানালাই বিছানার থেকে নিচুতে। হয়তো পুরনো দিনের বাড়ি এমনি হতো। তক্তার পরিবর্তে তখনকার লোকজন মেঝেতে মাদুর বা চাটাই পেতে শুতেই স্বচ্ছন্দ বোধ করত। তাকিয়ে দেখছিলাম মোটা চুনসর্কির দেওয়াল, জানালার উপর নিচে লোহার শিক লাগানো। আনমনেই গুনতে লাগলাম মাথার উপরের কড়িকাঠগুলো। খটখট শব্দ করে ঘুরছে ক্রম্পটন কোম্পানির ভারী ফ্যান। মনে মনে ভাবছিলাম এই বাড়িটাও তো অনেক পুরনো, হয়তো এখানেও কখনো ওইসব অত্যাচারী শাসকরা বাস করেছে। হঠাৎ করেই দীপঙ্করদা ঘরে এসে ঢুকলো। আমি উঠে বসার আগেই বলতে লাগলো, ভাই ছাদে কেন ছুটছিলি? পুরনো বাড়ি, কখন কি বিপদ ঘটবে। ছাদে? আমি কখন ছাদে গেলাম? কেন, সারা বিকেল ছাদেই তো ছিলি। আমি সত্যি যেন আকাশ থেকে পড়লাম। মনে মনে বিরক্ত হলাম। বললাম, আমি তো স্টেশনের দিকে ঘুরতে গেছিলাম, এই তো একটু আগে এলাম। সে কি রে, তোর ছোটাছুটিতে আমার শালা ভালো করে দুপুরের ঘুমটা হলো না। মনে হচ্ছিল ছাদটা ভেঙে না মাথাতে পড়ে। আমি এবার জোর দিয়েই বললাম, অন্য কেউ গেছিল কিনা দেখো, আমি তো একদিনই মাত্র ছাদে উঠেছিলাম। সিঁড়িটার যা কন্ডিশন, উঠতে আর সাহস হয়নি। বিড়বিড় করে দীপঙ্করদা নিজের মনেই কি যেন বলে মাথা চুলকে বেরিয়ে যাচ্ছিল। আমি হঠাৎ জিজ্ঞাসা করলাম, আচ্ছা দীপুদা, কাঞ্চনপুরের নীলকুঠি নিয়ে তুমি কিছু জানো? মানে আজই একজন ভদ্রলোক গল্প করছিলেন আর কি, একসময় নাকি এখানে নীল চাষ হতো। হ্যাঁ, আমিও একবার শুনেছিলাম। ওসব পিঙ্কি ভালো জানবে, ওর তো সাবজেক্ট। আচ্ছা, আমি আসছি। দীপঙ্করদা সবসময় এমন তাড়া দেখায়, মনে হয় যেন কত কাজের মানুষ, অথচ সন্ধ্যের দিকে দুটো মাত্র টিউশন পড়ায়। বাকি সারাদিন ঘরে কি যে করে। মাঝে মাঝে ভাবি, এভাবেই কাঞ্চনপুরে পড়ে থেকেই বা ওর কী লাভ হচ্ছে। চাকরির পরীক্ষার প্রস্তুতি তো বাড়িতে থেকেও নিতে পারত। আলোটা বন্ধ করে দরজাটা ঠেলে শুয়ে পড়লাম। এই সময় খুব ঘুমিয়ে পড়লেও সমস্যা। দেরি হলে বিকাশদার হোটেলে আর রুটি পাবো না। তবুও ক্লান্তিটা চোখে নেমে আসছিল। কয়েক মিনিট পরেই মনে হলো দীপঙ্করদা আবার ঘরে ঢুকলো। আমি এবার ঘুমের ঘোরেই ঝাঁঝ দেখিয়ে বললাম, এখন একটু ঘুমোচ্ছি বুঝলে, খেতে যাওয়ার সময় হাঁক দিও, ঠিক আছে? দীপঙ্করদা আমার কথা না শুনেই বিছানায় এসে বসল। মনে মনে ভাবলাম, যখন কিছু জিজ্ঞাসা করলাম তখন তো তারা দেখিয়ে পালিয়ে গেল, আবার যে কি দরকার পড়ল। বিড়বিড় করে দীপঙ্করদাকে বললাম, বুঝলে, এই রাত্রির বেলা বিকাশদার হোটেলে খেতে যাওয়াটা আর পোষাচ্ছে না। একটু দেরি হলেই বলবে রুটি শেষ, শীত পড়লে তো আরও অসুবিধা। দীপঙ্করদা কিছু সারা শব্দ করল না। বুঝতে পারলাম হোটেলটা যেহেতু ওরাই ঠিক করেছিল, তাই আমার কথা শুনতে চাইছে না। তবু আমি ছাড়লাম না, বলতে লাগলাম, আমরা সবাই রাজাতে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু চিন্তা ছিল না। সপ্তাহে একদিনই মাত্র নিরামিষ, তাও পুরো ডাল, ভালো সবজি থাকতো। এখানে তো ডাল বলবো না, হলুদ জল, বুঝতেই পারি না। আর সবজিও নামের, আলু দিয়ে ভর্তি আর কি। ভালো লাগছে না জানো, কয়েকদিনেই কেমন অরুচি ধরে গেছে। দীপঙ্করদার শ্বাস প্রশ্বাসেই বুঝতে পারলাম ও আমার কথাতে বেশ বিরক্ত।
এমনিতেও ওরা কবে আর আমার সাথে সহমত হয়েছে। তবুও একসাথে থাকলে ভালো মন্দ আলোচনা না করলেই নয়। বললাম, বিকাশদা, খাবারের রেটটাও তো আর কম নেয় না। রান্নাঘরটা পড়েই আছে, মন্টুবাবুকে বলে একজন রাঁধুনির ব্যবস্থা করলে ভালো হতো না? আমার তো মনে হয় ওই টাকাতেই হয়ে যেত। দীপঙ্করদা সবটা শুনেও কোনো উত্তর দিচ্ছে না দেখে এবার আমিও খুব বিরক্ত হলাম। পাশ ফিরে বললাম, কি বলো তো, মানছি তোমরা ঘরটা দেখেছ, তাই বলে কি আমার কিছুই বলা চলবে না? দেখলাম দীপঙ্করদা অন্ধকারে চুপচাপ বসে আছে। আর সহ্য হলো না, উঠে বসে ধাক্কা দিয়ে বলতে গেলাম, কি গো, মৌনব্রত নিলে নাকি? কিন্তু দীপঙ্করদাকে নাড়াতে গিয়ে আমার কথাটাই আর মুখ দিয়ে বেরোলো না। হাঁ করে আমি বিছানার পাশে তাকিয়ে রইলাম। আমার চোখ ভুল দেখছে নাকি স্পর্শেন্দ্রিয় কাজ করছে না। গলাটা কেমন শুকিয়ে গেল। কাঁপা গলায় বললাম, দীপুদা। সাড়া পেলাম না। বুঝতে পারলাম নিশ্চিত চোখেরই ভ্রম হয়েছে। তবুও ঘরটা পুরো অন্ধকার নয়। নিচুতে জানালা হলেও বাইরের হালকা আলো বিছানায় এসে পড়েছে। সেই আলোতে দেখলাম স্পষ্টই কেউ বসে আছে। আমি আর স্থির থাকতে পারলাম না। ধর্মড় করে উঠে এক নিঃশ্বাসে ছুটে গিয়ে আলোর সুইচটা অন করলাম। তারপরেই আমার যেটুকু প্রাণশক্তি ছিল সেটাও যেন বিছানার দিকে তাকিয়ে উড়ে গেল। আমি এতক্ষণ একাই কথা বলে যাচ্ছিলাম। দীপঙ্করদা তো দূর, বিছানার পাশে কোনো কাপড় জামা চাদর কিছুই নেই, একদম ফাঁকা। ভয় পেয়ে হাঁপাতে হাঁপাতেই আমি পাশের ঘরে গেলাম। দীপঙ্করদা আর পিঙ্কিদি বসে গল্প করছিল। আমাকে ওইভাবে দরদর করে ঘামতে দেখে ওরাও যেন ঘাবড়ে গেল। পিঙ্কিদি জিজ্ঞাসা করল, কি রে, তোর কি হলো? আমার গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না। দীপঙ্করদা প্রথমটায় মজা করে বলল, প্রেশার বেড়ে গেছে নাকি ভাই? পিঙ্কিদি অবশ্য দীপঙ্করদার মজাটাকে অগ্রাহ্য করেই আমাকে বিছানায় টেনে বসালো। জলের বোতলটা এগিয়ে দিয়ে বলল, কি রে, খারাপ স্বপ্ন দেখলি নাকি? আরে ও ঘুমোলে কখন যে স্বপ্ন দেখবে। এই তো তুই আসার আগেই আমি ও রুমে গিয়েছিলাম। আর বলিস না, সারা বিকেল ছাদে কিসের যে আওয়াজ হচ্ছিল। ভাবলাম ওই ছাদে গিয়ে। কি বলছিস, ছাদে আওয়াজ? সেটাই তো, এদিকে তো হনুমানেরও তেমন উপদ্রব নেই। পিঙ্কিদি ওই প্রসঙ্গটা বাদ দিয়ে আমাকে আবার জিজ্ঞাসা করল, তোর কি হয়েছে সেটা তো বল। ততক্ষণে আমিও একটু সুস্থ বোধ করছিলাম, তবে কেমন একটা সংকোচ হচ্ছিল। ওরা যদি ব্যাপারটা নিয়ে মজা করে। একটা ঢোক গিলে বললাম, মানে আমার একটু চোখ লেগে গেছিল। আসলে দরজাটাও খোলা ছিল, ভাবলাম দীপুদাই আবার কিছু বলতে এসেছে। আসলে রুমের আলোটা নেভানো ছিল তো ঠিক বুঝতে পারিনি। অনেকক্ষণ কথা বলার পরেও কোনো সাড়া না পেয়ে ঘুরে দেখি পিঙ্কিদির চোখ মুখ দেখে আমি একটু অবাকই হলাম। ভেবেছিলাম হয়তো ইয়ার্কি করবে, যেমন ওরা করে আর কি, কিন্তু একদমই করল না। বরং ভয়ে ভয়ে আমাকেই জিজ্ঞাসা করল, কি দেখলি? আমি আরেকবার সেই আলো ছায়া মেশানো অবয়বটার কথা মনে করলাম। তারপরেই বললাম, বিশ্বাস করো, কিছুই বুঝতে পারছি না। আমার স্পষ্ট মনে হচ্ছিল কেউ যেন বিছানাতে বসে আছে, অথচ ডাকতে গিয়ে দেখলাম কিছুই নেই। আলোটা জ্বালিয়েও দেখলাম সত্যি কিছু নেই। প্রায় 2 মিনিট মতো ওরা নিশ্চুপ বসে রইল। বুঝে গেছি তুই কি যেন তখন জিজ্ঞেস করছিলি, ওই নীলকুঠি না ব্রিটিশদের কথা। ওই কিসব শুনে এসেছিস বলি না, ওই সবই দেখেছিস। পিঙ্কিদির মুখটা অবশ্য শুকনো লাগলো। মনে হলো দীপঙ্করদার মতো অত সহজভাবে ও ব্যাপারটা নিতে পারেনি। দীপঙ্করদা নিজেই একতরফা বলতে লাগলো, এই পিঙ্কি, তোর কিছু জানা থাকলে বলিস তো লিখনকে। ও ম্যাথ ছেড়ে হিস্ট্রিতেই মনে হচ্ছে মুভ করবে। আমি কি বলবো? মনে হলো দীপঙ্করদা যেন পিঙ্কিদির দিকে
কিছু একটা চোখের ইশারা করল। মুখে অবশ্য বলল, কাঞ্চনপুরের ইতিহাস, এখানে কি সব নীলকুঠি ছিল, নীল চাষ হতো। পিঙ্কিদি জোর করেই হাসার চেষ্টা করল। বলল, বল, কি জানতে চাস? একটু আগের আতঙ্কটা তখনও আমার চোখে মুখে লেগেছিল। মিনমিন স্বরে বললাম, না তেমন কিছু না, ওই আজ স্টেশনে একজন ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল। উনি বলছিলেন কাঞ্চনপুর অনেক পুরনো এলাকা, এখানে নাকি একসময় নীলকুঠি ছিল। ঠিকই বলেছেন ভদ্রলোক, তেমন অনেক কথা আমিও শুনেছি। যদিও নীল বিদ্রোহের ইতিহাসে কাঞ্চনপুরের নাম কখনো পড়িনি, তবে এখানকার লোকের মুখে শোনা যায়। লাইনের ওপাশে তুই যদি অনেকটা পশ্চিমে চলে যাস তো দেখবি বেশ কয়েকটা ইদারা রয়েছে। অনেকে বলে ওইগুলো নাকি নীল গাছ ডুবিয়ে রাখার চৌবাচ্চা। নীল পচিয়ে গরম করা হতো। উনুন টুনুন যদিও যা ছিল সব মাটির সাথেই মিশে গেছে, তবে একটা ভাঙা মাস্তুল আছে দেখেছি। অনেকে ওটাকে চিমনি বলে। ওর নিচে আগে কিছু ধাতব নলও ছিল। এখন সেসব চুরি হয়ে লোকের ঘরে চালান হয়ে গেছে, শুধু মাস্তুলটাই পড়ে আছে। তো ওই ধাতব নল দিয়েই তরল নীল বেরিয়ে আসতো। তারপর সেই ছোট ছোট সাবানের আকারে বাক্সবন্দি করে রপ্তানি হতো। পিঙ্কিদি শুধু নীল চাষ নিয়েই বলল, কিন্তু নীলকুঠি বা ব্রিটিশদের অত্যাচারের ইতিহাস নিয়ে কিছু বলতে চাইল না। দীপঙ্করদা আমার পিঠ চাপড়ে বলল, কিরে, এখনো কি ভাবছিস? আরে তোর চোখ লেগে গেছিল তাই ভুলভাল কিছু একটা দেখেছিস, ছাড় তো। দীপঙ্করদা মজা করলেও আমি মনের খটকাটা সরাতে পারলাম না। ইতস্তত করে বলেই ফেললাম, বুঝলে দীপুদা, বাড়িটা না আমার ঠিক ঠিক ভালো লাগছে না। মানে এখানে আসার পর থেকে এমন অনেক কিছু হচ্ছে গো। আচ্ছা, হতে তো পারে আমাদের এই বাড়িটাও সেই ব্রিটিশদের নির্মম অত্যাচারের সাক্ষী। মানে অনেক বছর আগে হয়তো এখানে কোনো নীলকর সাহেব বাস করতেন। এখানের জমিদারও তো নিরীহ গ্রামবাসীদের ওপর জুলুম করতেন। হয়তো তাদের আত্মারা আজও শান্তি পায়নি। তাদেরই দীর্ঘশ্বাস বন্দী হয়ে আছে এই চার দেওয়ালে। আমার কথা শেষ হয়ে গেলেও কয়েক মিনিট ওরা চুপ করেই রইল। দীপঙ্কর দাই বিষয়টা হালকা করার জন্য বলে উঠল, এ কি সব ভাবছিস? আরে তুই সায়েন্সের স্টুডেন্ট, আত্মা, দীর্ঘশ্বাস এসব অযৌক্তিক ভাবনাতে বিশ্বাস করিস? আমিও এবার ধন্দে পড়ে গেলাম। সত্যি যেটা আমি বলছি তার মধ্যে তো কোনো যুক্তি নেই, তবুও নিজের মন আর মাথা যেন এক দিশাতে হাঁটতে সায় দিচ্ছিল না। দীপঙ্করদাকে কোনো উত্তর না দিয়ে পিঙ্কিদিকেই জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আমাদের শালগ্রামের এদিকে যে এত পুরনো ঘর, ঝোপঝাড়ে ভর্তি ভাঙা দেওয়াল, ঢিপি ইত্যাদি আছে আর কি, এসব তো নীলকর সাহেবদেরই। পিঙ্কিদি কেমনই যেন একটু ভেবলে গেছিল। দীপঙ্করদা ওকে কিছু বলতে না দিয়ে আগে ভাগেই বলল, দোষ, এদিকে কোথায় কি পাবি? দেখছিস তো নতুন করে কলোনি হচ্ছে। আমার মন ঠিক মানল না। দীপঙ্করদা বললেও আমি নিজের চোখে দেখেছি আমাদের বাড়িটার চেয়েও পুরনো বাড়ি এদিকে রয়েছে। বরং লাইনের ওপাশেই রেলওয়ে কোয়ার্টার ছাড়া আর তেমন কিছু অক্ষত নেই। তাই একটু জোর দিয়েই বললাম, সেই ভদ্রলোকও তো বললেন শালগ্রামের এদিকে জমিদারদের বাস ছিল। তাছাড়া আমি নিজেও অনেক আধ ভাঙা দেওয়াল। ও, তুই শালগ্রামের ব্যাপার নিয়ে জানতে চাস? সেটা আমাকে বলবি তো, ওই টপিকটা তো আমার। আমার মাথার মধ্যে জট লেগে গেল। প্রাণীবিদ্যার সাথে ইতিহাসের সাদৃশ্যটা বুঝতে পারলাম না। দীপঙ্করদা মুচকি হেসে বলতে লাগলো, আরে ওসব নীলকুটি টুটি নয়, তবে জায়গাটা পুরনো। একটু দূরে নারায়ণ মন্দির হয়েছে না, ওখানে শালগ্রাম শিলার পুজো হয়। এই এখানেই কোথাও খোঁড়াখুড়ি করতে গিয়ে শিলাটা পাওয়া গেছিল। তারপরে মন্দির টন্দির। আসলে কোনো জায়গায় শালগ্রাম শিলা পাওয়া মানে সবাই ভাবে পুণ্যস্থান, ওতে নাকি বিষ্ণুর চক্র আছে। তবে এসব মনের সংস্কার ছাড়া কিছু নয়। যেমনভাবে তুই একটু আগে বলছিলি নীলকুঠিতে প্রেতাত্মা টেতাত্মা থাকে, বিষয়টা ওরকমই। আসলে শালগ্রাম এক প্রকার সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম। মোলাস্কা পর্বে একটা প্রাণী হাজার হাজার বছর ধরে চাপা পড়ে থেকে ভৌগোলিক প্রক্রিয়াতে ফসিলে পরিণত হয়েছে, আর কিছুই নয়। আমাদের শামুক দেখেছিস তো,
ওই জাতীয় আর কি। মনটা বিক্ষিপ্ত হয়ে গেল। কোথায় ব্রিটিশ আমলের নীলকুঠি সাহেবদের অত্যাচারের কথা ভাবছিলাম, তার থেকে দীপঙ্করদা শালগ্রামের নারায়ণ মন্দির, ধর্ম, জীবাশ্ম ইত্যাদিতে নিয়ে চলে গেল। এরপরে আর কিছু বলার ঠিক ইচ্ছে হলো না, তবে মাথার মধ্যে থেকে খচখচানিটা পুরোপুরি গেল না। বেশ কয়েকবার ভাবার চেষ্টা করলাম, এতটাই কি ভুল দেখলাম আজ? ঘুম তো ভেঙে গেছিল। দীপুদা ভেবে এতক্ষণ কার সাথে কথা বললাম? সত্যি কি কেউ ছিল না? দিন কয়েক বেশ ভালোই কাটছিল। টিউশনে 4th পেপার শুরু হয়েছিল। কয়েকদিন প্যারাবোলা হাইপারবোলার ইকুয়েশন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে নীলকর সাহেবদের গল্প মাথা থেকে আবছা হয়ে গিয়েছিল। আর এসবের মাঝে একটা ভালো ব্যাপারও ঘটেছিল। মন্টুবাবুকে বলে ওরা বাড়িতেই একজন রান্নার মাসির ব্যবস্থা করেছিল। শীতের রাত্রে হোটেলে খেতে যাওয়ার চিন্তাটা আর ছিল না। সেদিন দীপঙ্করদা টিউশন পড়াতে গেছিল। পিঙ্কি দিয়েও বাড়ি থেকে ফেরেনি। সন্ধ্যার দিকে এক পশলা বৃষ্টির পরে শীতটা আরও জাঁকিয়ে পড়েছিল। আমি আর সুমি পাশাপাশি ঘরে দরজা জানলা আঁটো সাঁটোভাবে বন্ধ করে পড়ছিলাম। সজনী মাসি এমনিতে সন্ধ্যার মধ্যেই রুটি করে দিয়ে চলে যেত, কিন্তু সেদিন বৃষ্টির জন্যেই আসতে প্রায় 6:30 বেজে গেল। মাসিকে বলেছিলাম, তোমার হয়ে গেলে আমাদের ডাকবে। আমি দুটো অর্ধগোলকের ইন্টারসেকশনের গ্রাফটা মন দিয়ে টানছিলাম। তখনই অস্পষ্ট একটা মেয়ের গলার আওয়াজ পেলাম। একবার মনে হলো সজনী মাসি ডাকল। পরক্ষণেই মোবাইলের ঘড়িটা দেখে ভাবলাম, এত তাড়াতাড়ি তো রুটি হবে না। পেন্সিলটা আঙুলে ধরে আবার গ্রাফে মন দিলাম। এবার খুব স্পষ্টই মনে হলো দেওয়ালের ওপাশে গুনগুন করে কেউ গান গাইছে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। মাসি তো অন্য দিকে আছে, এই বাগানের দিকের দেওয়ালের পাশে কে গান গাইবে? শীতের রাত্রি বলে ফ্যানটাও বন্ধ। রাস্তায় লোকজনও নেই। নিস্তব্ধ ঘরে সামান্য আওয়াজও স্পষ্ট শোনা যাচ্ছিল। জানালার পাল্লাটা হালকা করে খুলে দেখতে গেলাম। অন্ধকারে শুধু ঠান্ডা হাওয়ার একটা ঝলক ঘরে এসে ঢুকল। চাদরটা গায়ে টেনে দুম করে পাল্লাটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ আবার সব চুপচাপ। যেই না গ্রাফে স্কেলটা সেট করে পেন্সিলটা ধরেছি, অমনি দেওয়ালের পাশ থেকে আবার কেউ খুব জোরে কেঁদে উঠল। স্কেল পেন্সিল ফেলে দিয়ে ভয়ে বুকের বাম দিকটা চেপে ধরলাম। আরও কিছু শোনার জন্যে আমার কান দুটো তখন আতঙ্কে খাড়া হয়ে গেছে। নিজেকে বোঝালাম, হতে তো পারে কোনো কুকুর বিড়াল বাগানের ঝোপে আশ্রয় নিয়েছে, ঠান্ডাতে ওরাই চেঁচাচ্ছে। কিন্তু অনেকক্ষণ কিছু শুনতে না পেয়ে আস্তে আস্তে বিছানা থেকে নামলাম। দেওয়ালটার কাছে এগিয়ে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করলাম। কেমন একটা জান্তব গোঁ গোঁ শব্দ আসছিল, কোনো হিংস্র পশুকে শিকল দিয়ে বেঁধে রাখলে ঠিক যেমনটা করে আর কি। ভয়ে পা দুটো সরিয়ে নিলাম। ভাবলাম সুমিকে ডেকে শোনাবো, ও তো আর দীপঙ্করদার মতো জ্ঞান দেবে না। ঘর থেকে বেরোতেই মনে হলো কোনো পশুর আওয়াজ নয়, বাগানের দিকের ছোট দরজাটার ওপাশে কেউ গানই গাইছে। গলাটা ভীষণ মিষ্টি, সেই সাথে কেমনই নেশা ধরানো পারফিউমের গন্ধ। আমি ধীরে ধীরে আরো 2 পা এগিয়ে গিয়ে গানটা ভালো করে শোনার চেষ্টা করলাম। धूप से छलके धूप
से छलके धुआं मन हुआ, रूप से चमके तन तन छुआ। ওই সুমধুর সুরের টানে আরও হয়তো এগিয়ে যেতাম। তার আগেই পিছন থেকে সজনী মাসির গলা পেলাম। ও ওইদিকে কোথায় যাচ্ছ গা? গায়ে চাদর দাওনি এত ঠান্ডাতে? চমকে উঠলাম। সত্যি যেন কারো সুরে মোহগ্রস্ত হয়ে পড়েছিলাম। দরজাটার দিকে আঙুল বাড়িয়ে মাসিকে বললাম, ওদিক থেকে আওয়াজ আসছিল, মনে হলো কারা যেন। ওদিকে কে আসবে? চোপ তো। আমাদের গলার আওয়াজ শুনে সুমিও দরজা খুলে বেরিয়ে এলো। আমি ওকে দেখতে পেয়েই বললাম, এই সুমি, তুই দেওয়ালের ওপাশে কোনো আওয়াজ পাসনি? একটা কান্নার আওয়াজ না একটা গানের সুর? সুমি ঘাবড়ে গিয়ে হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রইল। সজনী মাসি বিড়বিড় করে বলল, তোমাদের ভাই মনে করে একটা কথা কইছি গো, মন্টুবাবুকে বলো নি গো, উনি জানলে আমাকে বড্ড বকবেন। তোমরা ওই পূব দিকের দরজাটা খুলতে যেওনি। ঠিক আছে, খুলব না, কিন্তু তুমি এই বাড়িটা নিয়ে যা জানো তা একটু বলো তো। আমারও এখানে সব ঠিকঠাক লাগে না। সুমি দেখলাম ভয়ার্ত চোখে সজনী মাসির দিকে তাকিয়ে আছে। নীলরতনবাবুর ছেলে এসে ঘরটাতে মেরামতি করে পুজো আচ্ছা করেছিল ঠিকই, কিন্তু ওই অভিশাপ কাটেনি কো। কোন অভিশাপ? কেউ বলে ও নীল চাষিদের অভিশাপ, কেউ বলে নারায়ণের অভিশাপ। কত লোকের যে জমি লুটেছিল, কত লোককে প্রাণে মেরেছিল, কত জনের ঘর পুড়িয়েছিল, তারপরে ওদের হাত কাঁপেনি কো। ওই সাদা চামড়ার সাহেব দুটো নারায়ণের মন্দির ভেঙে দিয়েছিল। সজনী মাসি দেখলাম নিজের মনেই জোর হাত কপালে ঠেকিয়ে কি যেন বিড়বিড় করল। তারপর ফিসফিসিয়ে বলল, সেই পাপের শাস্তিও সাহেবেরা পেয়েছিল। একজন এই ঘরেই গলায় দড়ি দিয়েছিল, আর আরেকজন পাগল হয়ে গেছিল। এই বাড়িতেই? হ্যাঁ, তবে সে অনেক বছর আগের কথা। এই ঘরটা তো মিস্ত্রি জমিদারদের ছিল, রোজ নারায়ণের পুজো হতো, গ্রামের মানুষের বিশ্বাস ছিল। কি যে মতি হলো মিস্ত্রিদের, ওই ফিরিঙ্গিদের সাথে হাত মিলে নিজেরাও ভিটেমাটি ছাড়া হলো, নারায়ণও চলে গেল। তখন থেকেই বাড়িটা হন্টেড, মানে ভুতুরে। এই জন্যই কেউ ভাড়া নেয় না। এই বাড়িটা নিয়ে কত লোকেই তো কি বলে। কেউ বলে গরিব মানুষের কান্না চাপা আছে, কেউ বলে ওই দুটো ফিরিঙ্গির আত্মা, ওরা যখের ধন পাহারা দেয়। যখের ধন মানে? আমার জিজ্ঞাসার সাথে সাথেই বাইরের দরজাতে দীপঙ্করদার গলার আওয়াজ পেলাম। সজনী মাসি ব্যস্ত হয়ে বলল, এখানে সবাই সবই জানে। ওই দরজাটি খুলো নিকো, দেখো মালিকের ছেলেও কিন্তু ওই পূবের দিকটা মেরামতি করেনি। তবে এইসব যে আমি বলেছি, এসব মন্টুবাবুকে বলতে যেও নিকো। আমি আরও একবার আশ্বাস দিয়ে মাসিকে কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, তার আগেই দীপঙ্করদা আবার জোরে চেঁচালো, কিরে, দুটোই ঠান্ডাতে ঘুমিয়ে গেলি নাকি? দীপঙ্করদার যে সবেতেই কিসের তারা বুঝি না। মাসির কাছে আর কিছু শোনা হলো না। মাসিও ব্যস্ততা দেখিয়ে বলল, এমনিতে রাত্রি রয়ে গেছে, আমি ঘর যাই, গাটা কেমন ছমছম করতেছে। আমি আর বাধা দিলাম না, শুধু মনে মনে হিসেব মেলাবার চেষ্টা করলাম। ওই দুজন ফিরিঙ্গি মানে ব্রিটিশ সাহেব মেয়েলি গলায় গান গাইতো, তাও বছর 7 আগের সিনেমার গান। কয়েকদিনের মধ্যেই আমি পিঙ্কি দিদের বেশ কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করলাম। হয়তো বাথরুমে গেছি, বেরিয়ে দেখলাম ওরা আমার ঘরে এসে কি যেন খুঁজছে।
কলেজ বা বাইরে গেলে আমি ঘরে তালা দিয়েই যেতাম, কিন্তু বাথরুমে গেলেও কি তালা লাগাবো? সেদিন আমার সামনাসামনি হয়ে যেতেই হেসে বলল, এবার ঘর গেলি খেজুর গুড় নিয়ে আসিসনি? আহ, রুটি দিয়ে জব্বর লাগতো। আমার তো মাথাটা কেমনই ঘেঁটে গেল। ওরা আমার ঘরে লুকিয়ে খেজুরের গুড়ের খোঁজ করতে এসেছে। আরেকদিন ক্লাস হয়নি বলে কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে দেখলাম দীপঙ্করদার ঘরের বাইরে দুটো লেডিস স্যান্ডেল আর দরজাটা ভিতর থেকে বন্ধ। পরে জিজ্ঞাসা করতে বলল দীপঙ্করদার বোন এসেছিল। আমার অবশ্য ঠিক বিশ্বাস হয়নি। লুকিয়ে লুকিয়ে এরা যে কী করছে ঠিকমতো বুঝতে পারতাম না, তবে এই নিরিবিলিতে বাড়িটা ভাড়া নেওয়ার পিছনে মতলব যে ভালো নয় সেটা বুঝতাম। আজও কলেজ থেকে তাড়াতাড়ি ফিরেছিলাম, দেখলাম ওরা দুজনে সুমির রুমে ঢুকে একটা ছোট্ট হাতুড়ি নিয়ে দেওয়ালে কি ঠোকাঠুকি করছে। সুমি অবশ্য ঘরেই ছিল না। আমাকে দেখতে পেয়ে ওরা প্রথমে একটু হকচকিয়ে গেল। আমি জিজ্ঞাসা করতেই দীপঙ্করদা মেকি হাসিতে বলল, রক্ষাকালীর ক্যালেন্ডার লাগাবে, বুঝতেই তো পারছিস, ফার্স্ট ইয়ার। ওদের রুমে অদ্ভুত সব জিনিস দেখতে পেতাম, হাতুড়ি, ছেনি, বাটালি থেকে মেয়েদের মাথার ক্লিপ অবধি। সন্দেহের স্বরেই জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলো তো? অনেক রকম সরঞ্জাম নিয়ে এসেছো, মিস্ত্রি হবে নাকি জকের ধনের খোঁজ পেলে? সেদিনে সজনী মাসির কাছে শোনা কথাটা কায়দা করেই বললাম। দেখলাম দুজনেরই মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। আমি হেসে বললাম, না মানে সেদিন তো তোমরা খুব কনফিডেন্টলি বললে যে শালগ্রামের এদিকে ব্রিটিশ আমলের কিছুই নেই, কিন্তু আমি তো শুনলাম খোদ দুজন ব্রিটিশ সাহেব এই বাড়িতে থাকতেন। তোকে কে বলল? আসলে তোরা ভয় পাবি বলে ওসব আর বলিনি। আমি ইচ্ছে করেই সজনী মাসির নাম নিলাম না। বুঝতে পারলাম সুমিও এদের কিছু বলেনি। ওদেরকে জোর গলাতেই বললাম, এই পাড়ারই একজনের কাছে খবর পেলাম, কেসটা কি বলো তো? ওসব গুজব, যাতে বাড়িটাকে বদনাম করা যায়। তোকে সেদিন বললাম না, এসবের কিছু ব্যাখ্যা নেই। ব্যাখ্যা নাই থাক, গল্প তো একটা আছে। ওরা বেশ ভালোই বুঝতে পারলো আমাকে না বললে নিস্তার পাবে না। পিঙ্কিদি একটু ইতস্তত করে শুরু করলো, মানে শুনেছি দুজন ব্রিটিশ সাহেব জ্যাকব আর লিন্টন এখানে নীল চাষের পত্তনি পেয়েছিল। ওদের সাথেই জমিদারের কিছু বিবাদ হয়, তখন এসব জমি বাড়ি কেড়ে নেয়। জমিদার পরিবার এক রাত্রে বেপাত্তা হয়ে যায় আর ওনার এখানে থাকতে শুরু করেন। কিছুদিন পরে ওই জ্যাকব সাহেব রহস্যজনকভাবে মারা যান, মানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন, আর ওনার বন্ধু লিন্টন পাগল হয়ে যায়। এবার এইটুকু ঘটনা শালগ্রামের মানুষের মুখে নানাভাবে অতিরঞ্জিত হয়ে ঘোরে আর কি। তুই ভাব, কোনো মানে হয়? কত বছর আগের কি একটা সুইসাইড কেস। সেদিন যেটা সজনী মাসিকে জিজ্ঞাসা করা হয়নি সেটাই পিঙ্কিদির কাছে জানতে চাইলাম। বললাম, নীলরতনবাবু বাড়িটার মালিকানা কিভাবে পেলেন? এখানের জমিদার তো বললে বেপাত্তা হয়ে গেছিল। এরা ওই জমিদারেরই ভাইরা ভাই কিছু ছিল, স্বাধীনতার পরে হয়তো সরকারকে হাত করে। অত কাসুন্দি আমাদের জেনেই বা কি হবে, সস্তায় ঘর পেয়েছি, এই বেশ। আমি চুপ করে রইলাম। বুঝতে পারলাম সজনী মাসির আর এদের গল্পটা একই, তবে শেষে ও সব জখের ধনের প্রসঙ্গ তুলল না। গলাটা ঝেড়ে ওদেরকে সাবধান করতেই এক প্রকার বললাম, এখন কিন্তু অফ সিজন, বাড়ি ভাড়া পাওয়া কি চাপের সেটা তো দেখলাম। এমন কিছু করো না যাতে মন্টুবাবু আমাদের। মন্টুদা কি বলবে? আমরা করেছি কি? বলার মতো তো অনেক কিছুই আছে। এই যে ছেনি হাতুড়ি নিয়ে কি সব করছো, ঘরের কিছু ক্ষতি হলে তখন তো। এই যা তো, রুমে গিয়ে রেস্ট নে, ক্লাস করে ফিরেছিস, যা। অযাচিত হয়ে আমার আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না, নিজের রুমে চলে এলাম। শালগ্রাম থেকে কলেজটা দূরে হওয়াতে আমাকে একটু তাড়াতাড়ি রেডি হতে হতো। দীপঙ্করদা অবশ্য বেলা অবধি উল্টে পড়ে ঘুমোতো।
সেদিন একটা অ্যালগরিদম চিন্তা করতে করতেই স্নানে ঢুকেছিলাম। সজনী মাসি আগেই রান্না সেরে চলে গেছিল। ফেব্রুয়ারি শুরু হলে কি হবে, ঠান্ডাটা ভালোই ছিল। এত সকালে স্নান করা যে কি চাপের সেটা শুধু আমিই জানতাম। সুমি তো বেশিরভাগই কলেজ থেকে ফিরে তারপর স্নান করত, কিন্তু আমার যা ডিপার্টমেন্ট, ফিরতেই বিকেল। বাথরুমের দরজা টানতেই আজ একটা পারফিউমের সুগন্ধ ভেসে এলো। প্রথমে ভাবলাম নতুন কোনো সাবানের গন্ধ, পরক্ষণেই খেয়াল হলো আমার আগে তো কেউ স্নানই করেনি। বাথরুম একদম শুকনো। এদিকে কলেজেরও দেরি হয়ে যাচ্ছিল, তাই আর 7-5 না ভেবে নিজের সাবান ফেনার গন্ধেই মন দিলাম। ঠান্ডার চোটে গায়ে মাথায় জল ঢালতে ঢালতে বেসুরো গলায় গান ধরলাম। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। আমি চমকে উঠলাম। চোখে মুখে সাবানের ফেনা। এক চোখ দিয়ে যে দেখব সেই উপায়ও নেই। ছোট্ট ঘুপচি বাথরুমে আলো না অন করলে বেশ অন্ধকার। সেখানে কোন মেয়ে আমার বেসুরে গলায় গলা মেলাতে চায়? ভয়ে নিজের গলাটাই শুকিয়ে গেল। ভাবলাম দীপঙ্কর দ্বারা আবার কোনো মেয়েলি কণ্ঠ করে আমাকে ফাঁসাতে চাইছে না তো। মনে হলো গলার সুরটা যেন আগেও শুনেছিলাম। তখনই আমার ভিজে পিঠের কাছে কার যেন নিঃশ্বাস পড়ল। সেদিন রাত্রে দীপঙ্করদাকে ভেবে যে ছায়া অবয়বের বিরক্তির শ্বাস প্রশ্বাসটা অনুভব করেছিলাম, ঠিক সেরকমই। একে ঠান্ডা জল গায়ে পড়েছিল, তারপরে অদেখা কারো নিঃশ্বাস। ভয় ঠকঠক করে কাঁপতে লাগলাম। চোখ বন্ধ করে একটা সেকেন্ড অপেক্ষা করতে লাগলাম। এবার যেন কেউ পিছন থেকে আমার গলা টিপে ধরবে, তবে গলা টিপবার আগেই যে হার্ট ফেল করব সে বিষয়ে পুরো নিশ্চিত ছিলাম। কয়েক মিনিট এইভাবে কেটে যাওয়ার পরে অনুভব করলাম আমার পিছনে যে ছিল সে যেন চলে গেছে। আড়ষ্টতা কাটিয়ে বালতি থেকে চোখে মুখে জলের ঝাপটা নিলাম। তাকিয়ে দেখলাম সত্যি কেউ নেই, তবে চেনা সাবানের গন্ধ সরিয়ে ওই পারফিউমের গন্ধটাই নাকে আসছিল। খেয়াল করতে পারলাম সেদিন বৃষ্টি ভেজা হাড় কাঁপানো শীতের সন্ধেতে এই গন্ধটাই পেয়েছিলাম। বাকি স্নানটা কোনো মতে সেরে বাথরুম থেকে বেরিয়ে এলাম। তখনও আমার বুকের ছাতি ওঠানামা করছে। আলোতে আরও একবার বাথরুমটা ভালো করে দেখলাম। না, কোথাও কিছু নেই তো। কিন্তু মিনিট কয়েকের জন্য আমার সাথে যা যা ঘটল সেটাই বা কি করে মনের ভুল বলবো। এদিকে আমার হিসেবটাও মিলছিল না। ভাবলাম বাড়িটা যদি ভুতুড়ে বলে ধরেই নিই, তাহলেও সেই জ্যাকব সাহেব নিশ্চয়ই মেয়ের গলায় বাংলা গান গাইতেন না। আজ মনে মনে ঠিকই করলাম, কলেজ থেকে ফিরে কিছু একটা ভাবতেই হবে। ওদের আর এসব বলে লাভ নেই। আসল মাথাকেই এবার টেনে ধরতে হবে, তবেই ঘাড় থেকে ভূত নামবে। ঠিক করলাম বিকেলের দিকে মন্টুবাবুর বাড়ি গিয়ে কথা বলবো। কাকতালীয়ভাবে কলেজ থেকে ফেরার সময় মন্টুবাবুর সাথে দেখা হয়ে গেল। ওনাকে দেখে ভাবলাম এই সুযোগ, বাড়িটা নিয়ে আজ কথা বলতেই হচ্ছে। সব তো আর ইন্দ্রিয়ের ভুল বলে অস্বীকার করা যায় না। কিন্তু মন্টুদার কাছাকাছি যেতেই আমার বলার আগে মন্টুদাই মুখ ভারী করে বলতে শুরু করলেন, স্টুডেন্ট দেখে তোমাদের ঘরটা সস্তায় দিলাম, তোমরা তো আমার বিশ্বাসের দামই রাখলে না। হ্যাঁ, আমি বেশ ঘাবড়ে গেলাম। মন্টুদার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। মন্টুদা বিরক্তি নিয়ে ঠোঁট উল্টে বললেন, তোমরা কি বলেছিলে?
পড়াশোনা করবে, 3 জনে থাকবে, তাই তো? আমার মাথায় এলো মন্টুবাবু তো সুমির থাকার কথাটা জানেন না, তবে কি কোনোভাবে আমরা 4 জন আছি জানতে পেরেই এরকম বলছেন? মানে আসলে কি হয়েছে মন্টুদা, আমিও জানতাম না যে পিঙ্কিদি ওর বোনকে। হ্যাঁ, বোন? কে বোন? হ্যাঁ? আমি থমকে গেলাম, ভাবলাম মন্টুবাবু কি তবে সুমির কথা বলছেন না? বেশ বুঝলাম আগে থেকে কিছু বলতে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়, শেষে আমিই দোষী হব। হতে পারে দীপঙ্কর দাদের ওই হাতুড়ি বাটালি নিয়ে দেওয়ালের পলেস্তারা খসানো নিয়েই কথা বলছেন। চুপ করে গেলাম। মন্টুবাবু ভারী মেজাজে বলতে লাগলেন, এটা তো ভদ্রপাড়া নাকি? 4 হাত দূরত্বে নারায়ণের মন্দির প্রতিষ্ঠা হয়েছে, এইসব তো এখানে একদম চলবে না। আমি এবার পুরো টিউবলাইট হয়ে গেলাম। একে সকালের ওই অদ্ভুতুরে কাণ্ড, তারপর কলেজে মলয় স্যারের টানা স্ট্যাটিস্টিক্সের ক্লাস। মেসে না ফিরলে চপমুড়িটাও পেটে পড়ার উপায় ছিল না। তার মাঝে আবার মন্টুবাবু কী সব বলছেন। বিরক্ত হয়ে বললাম, কি হয়েছে ঠিক করে বলবেন? কি হয়েছে মানে? তোমরা পড়ার ছেলে, তোমাদের মেসে কি মেয়ে ছেলে আসবে? আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই দীপঙ্করদার কেসটা। আমাকে না ফাঁসিয়ে ওরা ছাড়বে না। তবুও চাপা দেওয়ার জন্যে অবাক হওয়ার ভান করে বললাম, মেয়ে ছেলে? কি বলছেন? আবার মিথ্যে কথা? মালিনী বৌদির সামনে দোতলাটা থেকে নিজের চোখে দেখেছেন, তাও একবার নয়, বারবার। আমার মিসেস কুনি না বললে তো জানতেই পারতাম না। তোমাদের বিশ্বাস করে বাড়িটা ছেড়ে দিলাম, আর তোমরা কি না চি 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 চি। আপনি তো সজনী মাসিকে রান্নার জন্য দেখে দিয়েছিলেন, উনি ছাড়া আর তো কেউ সেরকম। হ্যাঁ, সজনী মাসি? আর কি হচ্ছে? মালিনী বৌদি স্পষ্ট দেখেছে কম বয়সী সব মেয়ে ছেলে তোমাদের সাথে কলেজ টলেজে পড়ে হয়তো। মানে একদিন দীপুদার বোন এসেছিল, আমিও জানতাম না আসলে, পরে শুনলাম। বোন? কোন বোন? ছেলেদের মেসে কেন আসবে? তাছাড়া মালিনী বৌদি তো একজন নয়, অনেককেই আসতে যেতে দেখেছেন। আমি ভাবলাম এতই যখন চোটপাট করছেন বাড়ির ব্যাপারটাও বলি, বিশেষ করে মেয়েরই প্রসঙ্গ আসছে যখন। সাইকেলটা স্ট্যান্ড করে মন্টুবাবুর দিকে একটু এগিয়ে গিয়ে বললাম, মন্টুদা, কিছু একটা ভুল হচ্ছে, বাড়িটাতেই কোনো সমস্যা রয়েছে। বাড়িতে সমস্যা শুনে হঠাৎ করেই মন্টুবাবুর চোখ দুটো কেমনই অন্যরকম লাগলো। আমি তাতে পাত্তা না দিয়ে বললাম, এই সেদিন যেমন সন্ধেবেলা চোখ লেগে গেছিল, মনে হলো দীপুদা দরজা ঠেলে আমার বেডে এসে বসলো। প্রায় মিনিট 10 বকার পরে বুঝলাম ঘরে কেউ নেই। মন্টুবাবু দেখলাম বেশ ঘাবড়ে গেলেন, হালকা তুতলিয়ে বললেন, দূর, তা আবার হয়? ঘুমের ঘরে হয়তো। না মন্টুদা, কিছু তো একটা ব্যাপার আছেই। আমি শুনেছি ওই 2 জন নীলকর সাহেবের ব্যাপারে। এই বাড়িতেই তো জ্যাকব সাহেব গলায় দড়ি দিয়ে, মানে আমিও অনুভব করেছি কিছু ডার্ক এনার্জি আছে আর কি। দেয়ালের ওপাশ থেকে কেমন সব যেন আওয়াজ আসে। আর ছেলে মেয়েদের কথা বলছিলেন না, আমিও একটি মেয়ের গান শুনেছি। মন্টুবাবু যে মেজাজে আমার সাথে কথা বলতে এসেছিলেন সেটা পুরোটাই ঘুরে গেল। উনি যেন কি চাপা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। বলতে লাগলেন, দেখেছো, সবে কয়েক মাস হলো এসেছো, এর মধ্যেই তোমাদেরও কান ভাঙানো শুরু করেছে। আরে ওসব রটনা গো, রটনা, একদম বিশ্বাস করো না। আর তোমরা তো পড়াশোনা জানা ছেলে মেয়ে, ওইসবে কান দেবেই বা কেন? না না, কান দিচ্ছি না মন্টুদা, কিন্তু কিছু ঘটনার যে কোনো ব্যাখ্যাও পাচ্ছি না। এই আজ সকালেই ধরুন স্নানে ঢুকেছি, চোখে মুখে যেই সাবানটা নিয়েছি অমনি মনে হলো আমার পিছনে কারো শ্বাস প্রশ্বাস, মেয়েলি একটা পারফিউমের গন্ধ। সকাল সকাল তো আর ঘুম চোখে ছিলাম না বলুন। এই তোমার সাবজেক্টটা কি জানো? পিঙ্কি সেদিন বললো ওই ম্যাথ না ফিজিক্স তো। হ্যাঁ, আর তোমাদের মাথায় আসলে সারাদিন পড়াশোনার এত চাপ থাকে, ওই রকম ভুলভাল ভাবনা আসে। আমারও একটা ভাগ্নে ফিজিক্স পড়ে, সারাদিন যে কি বিড়বিড় করে। দিদি তো বলে ছেলেটা আমার পাগলই হয়ে গেছে, সবসময় যেন অন্য জগতে। আসলে দোষটা ঠিক তোমাদেরও নয়, পড়াশোনার চাপটাই এতটা বেশি। আমি বেশ বুঝলাম মন্টুবাবু রীতিমতো আমাকে তেল দেওয়ার চেষ্টা করছেন। হালকা হেসে বললাম,
তবুও মন্টুদা, ভয় তো লাগবেই। মানে আজ সকালে তো আমি খুব ঘাবড়ে গেছিলাম মেয়েলি পারফিউমের গন্ধটা পেয়ে। মেসে তো আমরা ছেলেরাই থাকি। সেই তো বলেছিলাম ভাই, ওসব মেয়ে ছেলে ঝামেলাতে পড়ো না। বুঝতেই তো পারছো, কিছু হলে পাড়াতে আমাকে জবাবদিহি করতে হবে। তাই পড়ো, খেলো, তবে মেয়েদের থেকে একটু মানে দূরত্ব রেখে আর কি। মন্টুবাবুর চোখের ইশারাটা আমাকে অনেক কিছুই বুঝিয়ে দিল। বুঝতে পারলাম বাড়িটা থেকে ওনাকেও রোজগার করতে হবে, আর আমাদেরও সস্তায় থাকতে গেলে ভূতটুত মানিয়ে নিয়ে চলতে হবে। কিছুটা সমঝোতাতে এসেই মন্টুবাবুকে বললাম, তা এমনি সব ভালো তো? মন্টুবাবু দেখলাম পালাতে পারলে বাঁচেন। হেসে বললেন, হ্যাঁ ওই চলে যাচ্ছে। আচ্ছা তবে আসি, তোমাকে আর আটকে রাখবো না। এই কলেজ থেকে ফিরেছো, যাও যাও যাও, গিয়ে খাওয়া দাওয়া করে নাও। আমি মনে মনে ভাবলাম, এতক্ষণে সেই কথা মাথায় এলো। তবে যাবার আগে মন্টুবাবু আরেকবার সতর্ক করে দিলেন, মানে একটু দেখে শুনে চলবে। বুঝতেই তো পারছো পাড়ার লোক কেমন। এই ধরো বাড়িটা নিয়ে এদিকে তোমাদের কান ভরাবে, আর অন্যদিকে তোমাদের নিয়ে আমাকে শোনাবে। মানে বাড়ির মালিক তো আর আমি নই, কিছু একটা হলে তখন আমাকেই। সবটাই বেশ বুঝতে পারলাম। মালিনী বৌদি যে গোলাপি বাড়িটা থেকে ভালো মতো আমাদের দিকে খেয়াল রাখেন সেটাও বুঝলাম। কিন্তু দীপঙ্কর দাদের জন্যে শুধু শুধু ঝাড় খাওয়াটা পোষালো না। ঠিক করলাম নীলরতন নিবাসে ফিরেই আজ সতর্ক করে দেব। তোমরা মেয়েটে নিয়ে এখানে কি সব কাণ্ড করছো বলো তো? এবার তো পাবলিক আমাকে রাস্তায় পেয়ে কেলাবে। মেয়ে? হ্যাঁ মেয়ে। মন্টুবাবু আমাকে একা পেয়ে আজ খুব করে শোনালো। আর আমি কি বলবো বলো? তোমাদের দরজায় লেডিস স্যান্ডেল, লেডিস পারফিউমের গন্ধ, বিছানায় ক্লিপ, না মানে ওই কাঁকড়ার মতো জিনিসটা তো ছেলেদের কাজে লাগে না? কেন? তোকে যে সেদিন বললাম ওর বোন এসেছিল। আমাকে যা হোক বুঝিয়ে দিলেই তো হলো না। এই যে পাশের বাড়ির মালিনী বৌদি, উনি একবার নয় বারবার দেখেছেন। দেখলাম ওরা দুজনেই চুপ করে নিজেদের মুখ চাওয়াচাওয়ি করছে। সুযোগ পেয়ে আমি আর জোর দিয়েই বললাম, কিছু একটা কাণ্ড ঘটালে তখন তো 3 মাথাতেই সেটার ভাগ হবে। মন্টুবাবু সুমির কথা না হয় জানেন না, কিন্তু কিছু হলে আমাকে কি ছেড়ে দেবেন? কিছু হলে মানে? তুই মন্টুদাকে কি বলে এলি? আমি বেশ বুঝতে পারলাম ওরা আসলে জানতে চাইছে সব দোষ ওদের মাথায় দিয়ে আমি কেটে পড়ছি কিনা। আমি লম্বা একটা শ্বাস নিয়ে বললাম, তোমরা তো আমাকে সেরকমই ভাবো। কিছুই বলিনি। ওই এখানের সব অদ্ভুতুরে কাণ্ডের কথা বলতেই মন্টুবাবুর মুখ বন্ধ হয়ে গেল। মন্টুবাবুর মুখ বন্ধ হয়েছে শুনে পিঙ্কিদির মুখটা খুলে গেল। বলতে লাগলো, জানতাম তো লোকটার দম নেই। একই ভাড়া জুটছিল না, আবার বেশি শাসন। আম খাচ্ছিস খা, তোকে গাছ দেখতে কে বলেছে? ভালো করেছিস মুখের উপরে বলে। আসলে তোকে নরম ভেবেই শোনাতে গেছিল। মালটার আমাদের কাছে আসার সাহস হয়নি। মন্টুবাবুর কথা না হয় বাদ দিলাম, কিন্তু কেসটা কি আমাকে বলবে? নয়তো নেক্সট বারে কিন্তু আমিও আর। দীপুকে আমি আগেই বলেছিলাম তোকে সবটা বলে দিতে, ওই শোনেনি। আসলে লাভ কেস, মানে মেয়েটা দীপুর গার্লফ্রেন্ড, বুঝলি তো? লাবণ্য নাম, ওমেন্স কলেজে পড়ে। এবার ওখানে গিয়ে তো আর দীপু দেখা করতে পারে না, আর মেয়েটার বাড়িতে গেলে বুঝতেই পারছিস কি ঘটবে। তাই বাধ্য হয়ে এখানেই। সে তো দেখা করার জন্যে বাইরেও অনেক জায়গা আছে, খেলার মাঠ, পার্ক, রেস্তোরাঁ। এখানে কেন? আরে ভাই বলিস না, মেয়েটার বাবার মেন বাজারে বড় মিষ্টির দোকান, বাজারের মোড়ে 3 তলা বাড়ি, পাশেই মেস ভাড়াও দেয়। কাঞ্চনপুরে সবাই ওদের ভালো করে চেনে। কোথায় গিয়ে দেখা করবো বলতো? তাতেই 2-1বার ধরা পড়ে গিয়ে খুব ঝামেলা হয়েছিল। লাবণ্যের মা, যা জাদরেল মহিলা, ফোন টোন কেড়ে নিয়ে খুব বকাবকি করেছিল ওকে। আমি না থাকলে সেবার দীপুর পিঠেও কিলচর পড়ে যেত। বাড়ির মালিক তো সোজা বলে দিল অন্য কোথাও রুম দেখে নিতে, কিন্তু রুম পাওয়া কি এত সোজা? লাবণ্যর কেসটা জানাজানি হওয়ার পরে কে রুম দিত বলতো? আমি এতদিনে বুঝতে পারলাম সেদিন ট্রেনে যখন দীপঙ্করদাকে বাড়ি ভাড়ার কথা বলেছিলাম তখন এত কি ভাবছিল, আর কেনই বা তাড়াহুড়ো করে নিজেদের পুরনো ভাড়া ছেড়ে
এত দূরে নিরিবিলিতে চলে এলো। অবশ্য সেসব কথা আর তুললাম না। সিঙ্গেল রুমের প্রয়োজন তো আমারও কিছু কম ছিল না। আমি ঠান্ডাভাবেই বললাম, তা দুজনে যখন দুজনকে ভালোবাসো, সমস্যাটা কোথায়? লাবণ্যর বাড়িতে বলে বিষয়টা মিটিয়ে নাও না। অত সোজা নাকি? প্রেম তো আর করিসনি? মেয়েদের বাবারা সব হিটলার হয়, হিটলার। অত সহজে সব মেনে নেবে ভেবেছিস? দেখ লিখন, আমাদের কি আছে বলতো? মানছি স্কুল লাইফে ভালো রেজাল্ট ছিল বলেই বাবা মা গ্রাম থেকে অনেক স্বপ্ন নিয়ে পড়তে পাঠিয়েছিল, কিন্তু পড়াশোনা কমপ্লিট করার পর না আছে বাবা মায়ের এত টাকা যে হায়ার স্টাডিজে যাব, না তো কোনো নেতার পকেট ভারী করে চাকরিতে ঢুকতে পারবো। তুই বল, কোনো ভবিষ্যৎ আছে? বাড়ি গেলেই বাবা মায়ের গালাগাল, কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছি। আমি কথাটার বিরোধ করতে পারলাম না। সত্যি বাস্তব কথা। মনে মনে ভাবলাম, দীপঙ্করদার নায়ক সুলভ চেহারা আছে বলেই লাবণ্যর হয়তো ভালো লেগেছে। কিন্তু লাবণ্যদের যখন এত বিশাল ব্যাপার, তখন ওর ঘরে মানবে কেন? দীপঙ্করদাকে সান্ত্বনা দিয়েই বুঝিয়ে বলার চেষ্টা করলাম, এখন শুধু মালিনী বৌদি দেখেছে, কাল যদি আবার অন্য কেউ দেখে? মন্টুবাবু হয়তো ভাড়ার টাকাটা হাতছাড়া করতে চাননি বলে আজ বেশি বাগবিতণ্ডায় গেলেন না, কিন্তু পাড়ার সবাই অভিযোগ করলে তো মন্টুবাবুও। কি বলতো, কোনো বাড়ি একবার ভুতুরে রটে গেলে তো আর ভালো ফ্যামিলি সেটা ভাড়া নেয় না। আমাদের মতো বেকাররাই তখন ভরসা, আর কম পয়সায় থাকতে পেয়ে আমরাও বাড়িটা শুদ্ধিকরণ করে দিই আর কি। আমি হাঁ করে ওদের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। ভাবলাম, সত্যি প্রেম করার জন্যেও মানুষকে কত ঝুঁকি নিতে হয়। আমি তো না হয় না জেনে এই বাড়িতে এসেছিলাম, তাও পড়াশোনা করে ভালো একটা ভবিষ্যৎ তৈরির জন্যে, কিন্তু ওরা জেনে শুনেই নিজেদের বলি দিতে এই ভূত ভিলাতে এসে হাজির হয়েছে। বেশিরভাগ রবিবারেই সুমি আর আমি বাড়ি চলে যেতাম, কিন্তু আজ বিকেলে অশোক স্যারের টিউশন হবে বলেই যাইনি। সকালে ট্রেনে পিঙ্কিদি আর সুমি বাড়ি চলে গেছিল। পাশের রুমে দীপঙ্করদা একাই ছিল। আমি রুমে বসে বীজগণিত প্র্যাকটিস করছিলাম। তখনই মনে হলো রুমের সামনে দিয়ে কেউ যেন পেরিয়ে গেল। দরজাটা খোলা ছিল। হলঘরের বড় 3টে জানালা খোলা থাকলে বেশ আলো আসে। সেই স্পষ্ট আলোতেও কাউকে দেখতে পেলাম না। আবার খাতাতে মন দিলাম। নাকে আবার ভেসে এলো পারফিউমের চেনা গন্ধটা। মস্তিষ্ক যেন মুহূর্তের মধ্যে সিগন্যাল দিল। তড়াক করে বিছানা থেকে নামলাম, কিন্তু দরজার কাছে গিয়েই পা দুটো আটকে গেল। বাইরে থেকে চুরির রিনিঝিনি শব্দ পেলাম। মনে মনে ভাবলাম, সজনী মাসি তো কখন রান্না সেরে চলে গেছে। তবে কি দীপঙ্করদার সেই গার্লফ্রেন্ড? বাইরের হলঘরে উঁকি দিলাম। বড় বড় জানালা দিয়ে রোদ আসছে। তার সামনেই দেখলাম হলদে চুড়িদার পরে একটা মেয়ে হাতে 2টো ডায়েরি নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হলো কলেজেই পড়বে হয়তো। মেয়েটা আমাকে দেখে ইতস্তত করছিল। হয়তো বেশিরভাগ রবিবারে আমি আর সুমি থাকি না বলেই দীপঙ্করদা ওকে আসতে বলেছে। কয়েক মিনিট দুজনেই দুজনের দিকে তাকিয়ে রইলাম। কাঁধ অবধি খোলা চুল, সবুজ ওড়না, কপালে ছোট্ট একটা টিপ, সবুজ রঙের 4টে চুড়ি বাম হাতে পড়ে আছে। মেয়েটার কাঁধে একটা ব্যাগও রয়েছে। তবুও কেন যে ডায়েরি দুটো আলাদা করে ধরে আছে ঠিক বুঝলাম না। আমি কিছু বলছি না দেখে মেয়েটাই একটু ভয় ভয়ে জিজ্ঞাসা করলো, দীপুদা নেই? আমি প্রথমে দীপঙ্করদার রুমের দিকে না তাকিয়েই বললাম, হ্যাঁ আছে তো, এই তো এটা দীপুদারই রুম। জানি আমি, কিন্তু কিন্তু বন্ধ আছে। আমি তাকিয়ে দেখলাম সত্যি তালা দেওয়া। মনে মনে ভাবলাম, এই তো সকালে ছিল, এর মধ্যেই কোথায় গেল? কাছাকাছি কোথাও গেছে মনে হয়। ফোন করে দেখো। ফোন করলাম, রুমের ভিতরেই বাজছে। আমি বুঝতে পারলাম দীপঙ্করদা তাহলে ঘরেই ফোনটা ফেলে গেছে।
মেয়েটাকে কি যে বলবো বুঝতে পারছিলাম না। পরে আসতে বলতেও কেমন লাগছিল, আবার এখানে অপেক্ষা করতে বলতেও ভয় লাগছিল। একেই মেয়েদের থেকে আমি চিরকাল দূরে থাকি, তারপর যদি কেউ চলে আসে আমি কেস খাবো। কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। মেয়েটা মনে হয় আমার মনের অবস্থা বুঝতে পেরেই বলল, আমি তাহলে বাইরে অপেক্ষা করছি। ঘাড় নেড়ে সম্মতি দিতে গিয়েও মনে হলো বাইরে অপেক্ষা করা তো আরও ঝক্কির ব্যাপার। ছেলেদের মেসের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে দেখলে লোকে তো আরও বেশি সন্দেহ করবে। মেয়েটা পিছনে ঘুরতেই ডেকে বললাম, মানে তুমি চাইলে এখানেও অপেক্ষা করতে পারো, রাস্তায় দাঁড়িয়ে থাকাটা কেমন তো। মেয়েটা কিছু বলল না, আমার দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখ দুটো ভারী অদ্ভুত, কাজল টানা নিষ্পাপ চাউনি দেখলে মনে হয় এখনো স্কুলের গণ্ডি পেরোয়নি। এত লাজুক গোছের একটা মেয়েও যে ছেলেদের মেসে এসে প্রেম করার সাহস পায়, আমার দেখে ঠিক বিশ্বাস হচ্ছিল না। আমি একইভাবে তাকিয়ে থাকতেই মেয়েটা চোখ নামিয়ে নিল। আমিও অস্বস্তিতে পড়ে গেলাম। দীপুদা তোমার কথা বলেছে, তুমি লাবণ্য তো? লাবণ্য কিছু বলল না, শুধু আরও একবার আমার দিকে তাকালো। আমি হলঘরের রংচটা চেয়ারটার দিকে ইশারা করে বললাম, তুমি ওখানে বসো, দীপুদা এলে তখন না হয়। লাবণ্য আরেকবার ঘাড় নেড়ে চেয়ারে গিয়ে বসলো। আমি ঘরের মধ্যে ফিরে এলাম, অবশ্য টের পেলাম নিজের বুকের ধুকপুকানিটা। এইভাবে একই বাড়িতে অপরিচিতা একজন মেয়ের সঙ্গে আগে কখনো তো থাকতে হয়নি। হলোই বা দুপুরবেলা, তবুও কেমন যেন একটা লাগছিল। চেষ্টা করলাম পুনরায় বীজগণিতে মন দেওয়ার, কিন্তু হলো না। বারবার নাকে আসছিল ওই পারফিউমের গন্ধটা। তবুও ইচ্ছে করেই আর দরজার দিকে তাকালাম না। একটু পরে খুব কাছ থেকে লাবণ্যর গলার আওয়াজ পেয়ে সামনে তাকালাম। দেখলাম লাবণ্য আমার দরজার কাছে দাঁড়িয়ে আছে। কিছু বলছিলে? না মানে, তুমিও কি জুওলজি দীপুদার সাথে? না না, আমি তো অনেক জুনিয়র, এই তো এবার পার্ট 2 দেব। মনে মনে ভাবলাম, মেয়েটার কি চোখও নেই নাকি? যদিও দীপঙ্করদার যেমন নায়কের মতো চেহারা, তাতে বয়স বোঝা যায় না। লাবণ্য দরজার কাছেই দাঁড়িয়ে রইল। একবার ভাবলাম ঘরের ভিতরে আসতে বলবো কিনা। পরক্ষণেই মনে হলো, কি দরকার, দীপুদার গার্লফ্রেন্ড, অহেতুক এত সৌজন্য দেখাবার প্রয়োজন নেই। লাবণ্য আবারও আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুমি তার মানে কলেজে পড়ো, কাঞ্চনপুর কলেজে? আমি ঘাড় নাড়লাম। তাহলে এত দূরে কেন ঘর ভাড়া নিলে? মানে ওখানে কাছাকাছি তো অনেক মেস ছিল। আসলে মেসে হোস্টেলে তো অনেক ছেলে, সেরকম তো কোনো প্রাইভেসি নেই। সারাদিন হুল্লোড়ে কি আর ঠিকঠাক পড়াশোনা হয়? ভাবলাম একটু নিরিবিলিতে এলে। মেসে হস্টেলে যারা থাকে তারা বুঝি পড়াশোনা করে না? আমি বেকায়দায় পড়ে চুপ করে গেলাম। লাবণ্য দরজার থেকে আরও এক পা এগিয়ে এসে বলল, মনোযোগ না থাকলে নিরিবিলিতেও কিছু হয় না। এই তো তখন থেকে তুমি খাতার দিকে তাকিয়ে আছো, অথচ এক অক্ষরও লিখতে দেখলাম না। আমার এবার বেশ রাগ হলো। লাবণ্য তার মানে দরজার ওপাশে চেয়ারে বসে আমাকে লক্ষ্য করছিল। গম্ভীর মুখে বললাম, না তেমন নয়, এই প্রবলেমটাতে একটু আটকে গেছিলাম। লাবণ্য হালকা হাসলো। আমি নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টাতেই আবার বললাম, আসলে সায়েন্সে মানে পিওর সায়েন্সে চাপটা একটু বেশি। মেসে হোস্টেলে তো সব রকমই ছেলে থাকে, মানে ফিজিক্স আর ফিলোসফির পড়া তো এক নয়, বুঝতেই পারছো। ফিজিক্স আর ফিলোসফির মধ্যে যখন শত্রুতা নেই, তখন আমরা কেন মিথ্যে ডিভিশন করি? আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে রইলাম। এভাবে যে কেউ মুখের উপরে উত্তর দিতে পারে কল্পনা করিনি। লাবণ্য আমার খাতার দিকে তাকিয়ে বলল, তোমার কি ফিজিক্স? না ম্যাথ, তবে ওই ফিজিক্সেরই ভাইরা ভাই বলতে পারো। লাবণ্য দেখলাম ব্যাগটা হলের চেয়ারে নামিয়ে এলেও ডায়েরি দুটো হাতেই ধরে আছে। আমি একটু কৌতূহলী হয়ে বললাম,
ডায়েরি দুটো কি বাহানা? লাবণ্য প্রথমে মনে হলো বুঝতে পারেনি। বড় বড় চোখে একবার আমার দিকে একবার নিজের হাতের দিকে তাকালো। তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই খিলখিলিয়ে হেসে উঠে বলল, না না না, বাহানা নয়, দীপুদাকে দিতাম। কয়েকটা কোয়েশ্চেন আছে, মানে আমারও জুওলজি তো। আমি আর কিছু বললাম না। মনে মনে ভাবলাম, প্রেম না করলেও এই ছোটোখাটো ব্যাপারগুলো বুঝি। লাবণ্য নিজেই এবার লাজুক স্বরে বলল, তবে শুধু কোয়েশ্চেন নয়, এই ডায়েরিটাতে আমার কিছু লেখা আছে। ওই দীপুদাকে মাঝে মাঝে জোর করে পড়াই আর কি। বাহ, তুমি লেখো? কি লেখো? লজ্জায় দেখলাম লাবণ্যর গাল দুটো লাল হয়ে গেছে। মাথা নিচু করে বলল, ওই 2-1 লাইন কবিতা, মনের কথা, মানে আমাদের প্রথম দেখা, ভালো লাগা, কাছাকাছি আসা, এমন কিছু না। আমি চুপ করে রইলাম। কেমনই একটা অস্বস্তি হচ্ছিল। আমরা সবাই রাজাতে থাকার সময় অনেক বন্ধুর প্রেমালাপ শুনেছিলাম ঠিকই, কিন্তু কখনো তো কোনো মেয়েকে এইভাবে বলতে শুনিনি। লাবণ্য মনে হয় আমার অস্বস্তিটা বুঝতে পারল। প্রসঙ্গটা ঘোরাতেই বলল, তোমার কবিতা পড়তে ভালো লাগে? আমি লাবণ্যর দিকে এক পলক তাকিয়ে কি যেন ভেবে বললাম, খারাপ লাগে না, তবে কবিতা গল্প পড়ার তেমন সময় পাইনি। আসলে গ্রামের স্কুলে বরাবর ফার্স্ট ছিলাম। পজিশনটা ধরে রাখতে ওই সিলেবাসের পিছনেই ছুটেছি আর কি। লাবণ্য গাল ফুলিয়ে বলল, শুধু সিলেবাস পড়েছো? আমি চুপ করে রইলাম। আসলে ছোট থেকে আমাকে কেউ যেচে জ্ঞান দিতে এলে খুব রেগে যেতাম। হয়তো বরাবর ফার্স্ট ছিলাম বলেই নিজের প্রতি একটা অহংকার ছিল। নিজের লেভেলটা ক্লাসে সবার থেকে উপরে ভাবতাম। সিলেবাসের বাঁধা ছকের বাইরে বেরিয়েও কিছু করবে, দেখবে ভালো লাগবে। আমার তো গল্পের বই পড়তে খুব ভালো লাগে, তারপর নিজের মনের কথা সাজিয়ে নিজের মতো করে লিখি। আচ্ছা, তুমি গান জানো? গান? হ্যাঁ, গান। গান আমাদের মন উজ্জীবিত করে, মুক্তির পথ বলে দেয়। তুমি একটু আগে বলছিলে না বেশি হই হুল্লোড়ে পড়াতে মনোযোগ দিতে পারো না, গানে কিন্তু অনেক পজিটিভ এনার্জি থাকে। জীবনে প্রথমবার কারো এত অযাচিত জ্ঞান শুনেও রাগ হচ্ছিল না। উল্টে লাবণ্যর সরলতায় ভরা নিখাদ মনের কথা শুনতে ভালো লাগছিল। অনেক কিছু বলার পরেও কোনো উত্তর না পেয়ে লাবণ্য আবার জিজ্ঞাসা করলো, দেখছো, এত কথা বলছি আর তোমার নামটাই জানা হয়নি। লিখন। বাহ, ভারী সুন্দর নাম তো। কে রেখেছিল? তা তো জানি না, মাকে জিজ্ঞাসা করতে হবে। তবে আমার নাম লিখন হলেও গুছিয়ে তেমন লিখতে পারি না। কেন পারো না? কখনো কলম নিয়ে মনের কথা লিখতে বসে দেখবে কেমন গড় গড় করে পাতার পর পাতা লিখে ফেলেছো। তাছাড়া নামের মর্যাদাটাও তো রাখতে হবে। কি জানি লাবণ্যর চোখে কি ছিল, আমি ওর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। একটা অদ্ভুত রকম অস্বস্তি হচ্ছিল। ঘাটটা নামিয়ে নিলাম। হয়তো ও যাতে আর কোনো প্রশ্ন না করে সেই জন্যেই ইচ্ছে করে খাতার মধ্যে বীজগাণিতিক সংকেতের হিজিবিজি করতে লাগলাম। লাবণ্য নিজেই বলল, আচ্ছা লিখন, তুমি পড়ো, আমি থাকলে ডিস্টার্ব হবে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই দেখলাম লাবণ্য আমার ঘরের দরজার বাইরে চলে গেছে। আমার দিকে তাকিয়ে হেসে বলল, এমনিতেই লেট হয়ে গেছে, আজ চলি, অন্যদিন আসবো। দীপঙ্করদার উপরে বেশ রাগ হচ্ছিল। মেয়েটা এসে এতক্ষণ বসে রইল, এদিকে সে কোথায় যে হাওয়া হয়ে গেল। শেষ হলো আমাদের আজকের নিবেদন, নীলকুঠির অভিশপ্ত ভাড়াবাড়ির প্রথম পর্ব। গল্পটির পরবর্তী ও অন্তিম অংশ পরের শনিবার ঠিক রাত 9টায়। লিখনের চরিত্রে স্বর্ণাভ, আগন্তুক মেয়ের ভূমিকায় শ্রীলেখা, দীপঙ্করদার ভূমিকায় সৌমিক, পিঙ্কিদের ভূমিকায় আমি স্বস্তিকা, সজনী মাসির ভূমিকায় শ্রেয়া, সুমি স্নেহা, মন্টুবাবুর ভূমিকায় বিট্টু, নীরেন্দ্রনাথের ভূমিকায় কিঞ্জল, লিখনের বাবার চরিত্রে ঋষি, ভৌতিক সঙ্গীত আবহাওয়া অরিত্রা।
পোস্টার ডিজাইন অ্যান্ড মোশন শ্রীদীপ, অরিজিনাল সাউন্ড অ্যান্ড বিজিএম শ্রীদীপ। ফিরে আসছি ঠিক 7 দিন পরে। ততদিন শুনতে থাকুন দি অ্যাডভেঞ্চার স্টেশন।